আচ্ছা, এর আগে একটা জিনিস জেনে নেই, সেটা হলো যে গত ক্লাসের প্র্যাকটিক্যাল করতে কেউ কোনো প্রবলেম ফেস করছেন কিনা একটু শেয়ার করেন তো, নাকি না সবাই আলহামদুলিল্লাহ করতে পেরেছেন? শেখ মামুন স্যারের তো ইকো হচ্ছে, মামুন স্যার মেবি দুই ইয়াতে আছেন, স্পিকারে আছেন, একটা অফ করে দিয়ে আরেকটাতে শুনতে পারেন। আচ্ছা, ওকে। যেহেতু গত ক্লাসে থিওরিটিক্যাল গিয়েছিল, অনেক কিছুই নতুন গিয়েছিল, হয়তোবা আমি আশা করবো যে নোট ডাউন করে রেখেছেন, অথবা এগুলো নোট ডাউন করে নিন, কারণ আমি প্রতিটা জিনিস, ছোটোখাটো জিনিসগুলো খুবই প্রয়োজন পড়ে এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের আগামী সময়টাতে। এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, বেঞ্জামিন স্যার বলেন। জি। আর আচ্ছা, আপনি কি রেকর্ড চাচ্ছেন না একটু ইনফরমেশন চাচ্ছেন যে কি দেখাচ্ছিলাম নাকি? আহ, আচ্ছা, দ্বিতীয় ক্লাসে কোনো প্রবলেম হয়েছে কি? আচ্ছা, দ্বিতীয় ক্লাসে কোনো প্রবলেম হয়েছে? ওকে। প্রথম ক্লাসে হয়তো আমরা এই যে কোড এডিটর এন্ড ব্রাউজার পর্যন্ত শেষ করেছিলাম। এসটিএমএল সিনট্যাক্স আমরা গত ক্লাস থেকে শুরু করেছি। আচ্ছা। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, নয়েজ আসছে প্রচুর। প্রথম ক্লাসে আমরা এই যে এই কয়েকটা টপিক, এই যেখান থেকে শুরু করে এই যে এডিটর এন্ড ব্রাউজার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমাদের এই টপিকগুলো ইনকমপ্লিট ছিল, আমরা এখান থেকে শুরু করে পরবর্তীতে আমরা এটা কমপ্লিট করেছি। তো এখানে সর্বপ্রথম আসছিল ফাইল এক্সটেনশন, মানে হলো ফাইল টাইপস, আমরা কোন কোন ধরনের ফাইল টাইপস কি হয়, এবং আমরা যদি কাজ করি কোন কোন ধরনের ফাইল টাইপস নিয়ে আমরা কাজ করবো, সেই জিনিসগুলো নিয়ে একটা ডিসকাশন ছিল। এবং ফাইল টাইপসের পরে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এবং জাস্ট খালি মোটামুটি এগুলোর এক একটা ইনস্টলেশন এবং এগুলো কীভাবে প্রসেস করতে হয় এই জিনিসগুলো দেখেছিলাম আর কি। আপনি যদি ওইটা সেট আপ করতে পারেন, বা আপনার যদি সেকেন্ড ক্লাস প্রবলেম না হয়, আমি আশা করি যে আপনার তাহলে এটার তেমন ইম্পর্টেন্স, আপনার প্রবলেম হবে না, এটা না জানলেও চলবে। আচ্ছা, লাস্ট ক্লাসের হাল আমার পড়া হয়নি। আচ্ছা, জান্নাত স্যার, আপনি দেখে নিন, ভিডিও রেকর্ডটা দেখে নিন, ইনশাল্লাহ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তেমন কোনো প্র্যাকটিক্যাল ছিল না, কমই ছিল, মোটামুটি জাস্ট থিওরিগুলো একবার শুনে নিয়ে নোট ডাউন করে রেখে দিন, বা শুধু নোট ডাউন না, এগুলোকে একটু ইমপ্লিমেন্টও করিয়েন, কারণ এগুলোকে অবশ্যই একটু করতে হবে, মেমোরাইজ রাখতে হবে। জি। হ্যাঁ, না না, যে কোনো ব্রাউজার। হ্যাঁ, এখানে একটা বিষয় জাস্ট খালি করে রাখবেন যে, যেটা হলো যে ব্রাউজার যেটাতে ইউজ করছেন সেটা আপডেটেড কিনা। ধরেন আপনি যদি এখন একটা ব্রাউজার ভিত্তিক, যেমন আপুর কোয়েশ্চেনটা অনেক একটা অথেন্টিক কোয়েশ্চেন, বা এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো ব্রাউজার ইউজ করা যাবে কিনা, যে কোনো ব্রাউজারে কাজ করবে, কিন্তু সেটা ডিপেন্ডেড। কারণ হলো বর্তমানে যদি আপনি যদি এখন মোজাইক ব্রাউজার নামে একটা ছিল, এটা আপনারা হয়তো মোজাইক ব্রাউজার আমাদের যখন ইন্টারনেট সূচনাকালের প্রথম ব্রাউজার এটা ছিল আর কি, 1993 সাল 94 সালগুলো। ইন্টারফেসটা দেখলে বুঝতে পারবেন যে তারা করো পুরানো। এখন আপনি যদি এই ব্রাউজারটা ইনস্টল করে আপনি যদি এখন চান যে HTML5 আপডেট করবেন, তাহলে কিন্তু এই ব্রাউজার এখন কি করতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ এই ব্রাউজার যখন তৈরি হয়েছিল ওই সময় HTML কি ছিল, 1 ছিল, আর HTML1 থেকে এখন HTML5 পর্যন্ত আপডেট আসছে। তো সেক্ষেত্রে আমার মধ্যে কথা হলো যে ব্রাউজার আমরা ইউজ করবো, অবশ্যই সেই ব্রাউজারটার জন্য আপডেটেড, মানে বর্তমান সময়ের উপযোগী, সময় উপযোগী হয়। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার বর্তমান সময় উপযোগী না হয় না, তার জন্য এটা উইন্ডোজ মাইক্রোসফট কোম্পানি নিজে ব্যান করে দিয়েছে। তারপরে যদি আপনি ইন্টারনেট এক্সপ্লোরার যেটা আছে ইউজ করতে চান, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখানে অবশ্যই নোট ডাউন করে রাখেন যে এই জিনিস অনেক কিছু আছে যেগুলো কি করবে না, কাজ করবে না। এই জিনিসটাকে বলা হয় ক্রস ব্রাউজার, মানে কোন জিনিস কোথায় কাজ করে, কোন জিনিস কোথায় কাজ করে না। এই যে ক্রস ব্রাউজার টেস্টিং, কম্প্যাটিবিলিটি, এই জিনিসগুলো আপনারা যদি একটু ভালোমতো বুঝতে পারেন, তাহলে আপনাদের কি হবে না, এই বিষয়গুলো সম্পর্কে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। বাট আপনি এখন যেখানে ইচ্ছে সেখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি গুগল ক্রোমও নিতে পারেন, মজিলা ফায়ারফক্স নিতে পারেন, সাফারি ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা করতে পারেন। ইভেন আমি নিজেও 3টা না 4টা ব্রাউজার ইউজ করি, এজ ইউজ করি, মাইক্রোসফট এজ আছে, ব্রেভ ব্রাউজার আছে, পরবর্তীতে আছে ফায়ারফক্স আছে, পরবর্তীতে ক্রোম তো আছেই।
তো আমি নিজেও 4টা থেকে 5টা জাস্ট খালি টেস্টিং করার জন্য যে এটা মূলত কাজ করছে কিনা বা এটা কাজ করবে কিনা এই টেস্টিং এর জন্য দেখি। ওকে, ঠিক আছে, আমরা মডিউল স্টার্ট করি। মডিউল স্টার্ট আগে আপনাদের গত ক্লাসে আমি একটা জিনিস বলতে চাইও বলি নাই, কারণ হলো গত ক্লাসটা অনেক থিওরিটিক্যাল বেশি হয়ে গেছিল, আরও এক্সপ্লেইন করলে হয়তো বা আপনারা বোর হয়ে যেতেন। আজকে এই জিনিসটা একটু বলে দিই। আমরা ইমেজ নিয়ে আসি, তাই না? এই যেমন আপনি একটা ইমেজ আনতে চাইছিলেন, ইমেজ আনার জন্য আপনাকে কী করতে হয়েছে, একটা ফোল্ডার নামকরণ করে ফোল্ডারের নাম করে আপনি ফোল্ডারের নামের পরে ইমেজের নামটা দেওয়াতে তখন কী আসছে, আপনি এখানে ইমেজটা দেখতে পাচ্ছেন। মূলত শুধুমাত্র যে এক ওয়েতে যে ইমেজটা আনা হয় বিষয়টা তেমন না, মাল্টিপল ওয়ে আছে এই ইমেজটাকে কিভাবে শো করানো যায়। এখন মাল্টিপল ওয়ে বলতে কিভাবে বোঝায়, দাঁড়ান আমি ফাইলটা ওপেন করি। ক্লাস 3 এই যে ইমেজ, ধরেন এই ইমেজটা আমি আনছিলাম, তো ইমেজটা আনার পর তখন আমি কি করতে পারলাম, রেজাল্ট যখন দেখতে যাই তখন আমি এই যে রেজাল্টে ইমেজটাকে আমি দেখতে পাচ্ছিলাম, দুটো ইমেজ আনিয়েছি, দুইটা ইমেজ আমি দেখতে পাচ্ছি। তো এখন যদি আপনার এখানে যদি কোয়েশ্চেন আসে যে ভাইয়া যদি 5টা ফোল্ডার থাকতো, তখন আমি এখানে কি করলাম, ফোল্ডার বানাতেই থাকলাম। যেমন আমি এখানে দিলাম F1, এটার মধ্যে ঢুকে আবার দিলাম F2, আবার ইন হলাম, Ctrl+Shift+N, F3, আবার এখানে নিলাম আরেকটা বার, মানে ফোল্ডার নিচ্ছি F4, আরেকটা ফোল্ডার দিলাম F5। তাহলে আমার এখন কয়টা ফোল্ডার হলো, 5টা ফোল্ডার হলো। এখন আমি আরেকটা ইমেজ কি করব, ডাউনলোড করে আমি এখানে রাখবো। ধরেন আমি পিক্সেল থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি, এই যে এটা পাওয়া গেছে, একটু স্মল সাইজ নিই। পিক্সেলস থেকে নিয়ে পরবর্তীতে এটাকে আমি কি করবো, এখন F5 এ গিয়ে রাখলাম, ঠিক আছে। আর এটা আমি নিয়ে দিলাম যে নেচার। এখন আমার কোশ্চেনটা হলো, আমি চাচ্ছি যে আমার এই যে এখানে যে ইন্ডেক্স ফাইলটা আছে, আমার ইন্ডেক্স ফাইলটা কি করবে, সে এই ইমেজটা যে 5 নাম্বার ইমেজটা যে সে দেখলো, এই ইমেজটাকে সে কি করবে, আমার এখানে শো করবে। তাহলে এখন এটা কিভাবে শো করবেন, এখন যদি আপনি এখানে যদি লেখেন, আপনি এখানে লিখলেন img_src ইকুয়াল ডাবল কোটেশন নিয়ে আপনি যদি এখন এখানে লিখলেন যে ইমেজ নামক একটা ফোল্ডার তো আছেই, এখন ইমেজ নামক একটা ফোল্ডারের নাম দিয়ে এখন আপনি যদি এটাকে খুঁজতে চান, যেমন ইমেজ নামক ফোল্ডারে ঢুকলেন, ইমেজ কি এখানে আছে, আপনি যে ইমেজটা আছে কাঙ্ক্ষিত ইমেজটা তো এখানে নেই, তখন এটা কোথায় আছে, F1 এ আছে। আপনাকে এখন কি করতে হবে, আরও ভিতরে, রাইট। তার মানে এখন ঘুরিয়ে ফিরে F1, F2, F3, F4, F5, মানে ফোল্ডারগুলো যতগুলোই হোক না কেন ততগুলো আপনাকে যেতে হচ্ছে, তাই না? এখন কত হলো, F5 যাওয়ার পরেও কি F5 এ আছে কিনা দেখে আসি, চলে। এই F5 এ nature.jpg এর মতো একটা ইমেজ আমি দেখতে পাচ্ছি। তাহলে আমাকে এখন কি F5 এর পর একটা স্ল্যাশ দিবেন, এরপরে দিবেন কি nature.jpg। ঠিক আছে, এইভাবে তো আপনি ইমেজ আনতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আমি দেখি এখন ইমেজ আসলো কি না, এটা তো যাচাই করা উচিত, মুখস্থ বিদ্যা দিয়ে কখনোই কাজ করা উচিত না। হ্যাঁ, ইমেজ চলে আসছে, খুব সুন্দর ইমেজ। এইটা হলো একটা পাথ, মানে রিলেটিভ পাথের এটা একটা প্রকার, যে আপনি কি করতেছেন, ফোল্ডার বাই ফোল্ডার একটার পর ইন হচ্ছেন। ফর এক্সাম্পল, এখন মজার বিষয় আরেকটা হলো, এখন যদি আপনাকে রিভার্স করতে হয়, রিভার্স পাথ মানে কি, মানে হলো যে ধরেন এখানে একটা ইন্ডেক্স ফাইল আছে, এই যে এখানে বললেন যে path.html, সে কি করলো, এখানে আমি একটা পাথ ক্লিয়ার করলাম, আর এটাকে অবশ্যই কি থেকে ওপেন করলাম, এই যেখানে ওপেন করলাম, এখান থেকে HTML এর সব কোডগুলো আমি এখানে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে আমার যতগুলো লাগবে ততটুকু রেখে বাকিগুলো কেটে দিচ্ছি, কারণ আমার শুধুমাত্র ইমেজ পর্যন্ত লাগলেই হলো। আর এখানে একটা হেডলাইন বলে দিই যে এটা আমার কি পাথ, এটা আমার পাথ সিলেকশন, বা আমি এটাকে কি জন্য ইউজ করছি, S1 নিলাম, এইটা কি নিলাম, পাথ পেজ, যেন ডিফারেন্ট বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোথাকার কি হচ্ছে। এখন কত এটাকে যদি আমি এখন কি করি, লাইভে আনতে চাই, আনতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে পাথ পেজ, কিন্তু কোনো ইমেজ আসে নাই, কারণ কি, ইমেজের লিঙ্ক কি এখন তারা এইভাবে পাবে না, তার মানে আমার ইমেজ এখন ভুল আছে। তার মানে এখন ইমেজগুলো কেটে দিলাম, একটা ইমেজ রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই যে ইমেজটা আছে, মানে আমি যে চাচ্ছি আমার ফোল্ডারে ইমেজটা কোথায় আছে, ফোল্ডার ইমেজটা আছে এই যে ইমেজ নামক ফোল্ডারের এই যে এখানে। আমার ফাইলটা কোথায়, F1, F2, F3, F4,
F5 এর ভিতরে এই যে পাথ। এখন আমাকে কি করতে হবে, এই যে এই ফোল্ডার থেকে বের হয়ে মানে ব্যাকে যেতে হবে, তাই না, পিছনে রিভার্স করতে হবে। রিভার্স করতে 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 যখন আমি ফোল্ডারটা কি করব, এখানে ইমেজকে কালেক্টরে পাবো, তখন আমি কি করতে পারবো, চাইলে তখন আমি এইটাকে লিঙ্ক করতে পারবো। তো নর্মালি আমরা তো কি করতে পারি, এক পেজ থেকে আরেক পেজ যেতে পারি। যেমন আপনি কি ধরেন এটা একটা ফোল্ডার, ডেস্টিনেশন ফোল্ডার এটা, আপনি এখন যাচ্ছেন কিভাবে, মাঝখানে অনেকগুলো পাথ ছিল, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে গিয়ে আপনি ফোল্ডার কালেক্ট করছেন, কিন্তু আপনাকে এখন কি সেম জিনিসটা এখন এভাবে হচ্ছে না। তাহলে এখন কত এইখানের বিষয়টা আপনি কিভাবে করবেন, এই উল্টো জায়গার যে বিষয়টা সেটা করার জন্য সেটাকে বলা হয় রিভার্স পাথ। এখন সেটা করার জন্য আপনাকে এখন লিখতে হবে ডট ডট স্ল্যাশ। আপনি এই সাইনটা দেন, এই সাইনটা দেওয়ার মাধ্যমে আপনি কি করলেন, আপনি একটা ব্যাগ দিলেন। আমরা এই যে এখান থেকে ধরেন আপনি এখন কোন ফোল্ডারে আছেন, আপনি এখন এই যে F1 F2 F3 F4 F5 এই ফোল্ডারে আছেন। এই ফোল্ডার থেকে ডট ডট ব্যাকস্ল্যাশ দেওয়াতে path.html-টা এখন কি করলো, এক ফোল্ডার ব্যাকে গিয়ে খোঁজা শুরু করছে। ফোল্ডার এখানেও নাই, তাহলে এখানে ব্যাক দিতে হবে আরো 2 3 4 5, তার মানে আরো 4টা ব্যাক আমাকে দিতে হবে। তার মানে আমাকে এখানে কি করতে হবে, এই সেম কথাটাকে 4বার লিখতে হবে, 1 2 3 4। যখন আপনি এটা লিখলেন, এরপরে গিয়ে আপনি এখন কি করতে পারবেন, এই যে image.jpg যেটা, সেটা এখন যদি লিখে দেন, এখন যদি দেখে আসি যে আমার path.html-টা কি আসছে, দেখেন তো ইমেজটা কি সে দেখাইতে পারছে, ইমেজটা সে আমাকে দেখাইতে পারছে। তো এটা হলো কি আমার রিভার্স পাথ, মানে হলো নরমাল পাথ, যেটা হলো কি একটা ফোল্ডারের ভিতর ঢুকছে তো ঢুকছে, যেমন এই যে প্রবেশ করতেছে তো করতেছে, আরেকটা হলো একটা ফোল্ডার থেকে বের হচ্ছে তো বের হচ্ছে, আরেকটা আছে সেটা হলো কম্বাইন্ড, মানে হলো সে কিছু ফোল্ডার ঢুকবে, কিছু ফোল্ডার থেকে বের হবে, আবার কিছু ফোল্ডার যাবে, এটাকে বলা হয় কি কম্বাইন্ড পাথ। কম্বাইন্ড পাথের একটা এক্সাম্পল দিয়ে দিই। কম্বাইন্ড পাথ বিষয়টা হলো যে আপনি কিছু ফাইলে ঢুকবেন আবার কিছু ফাইলে বের হবেন, তো সেটার সমন্বয়ে যেটা ইউজ হবে সেটাকে বলা হচ্ছে কম্বাইন্ড পাথ। যেমন ধরেন সর্বপ্রথম ফোল্ডারের ভিতর গেলেন, এই যে এখানে পাথ ফাইলটা আছে, ঠিক আছে। আপনি এখন করলেন কি, F1 এ গিয়ে আপনি এখানে আপনি দিলেন img2 বা image2, আবার ভিতর ঢুকলেন, আবার এখানে দিলেন কি A1, আমি ফাইলের নাম যা ইচ্ছা তাই দিচ্ছি, সমস্যা নেই। এখানে আরেকটা ফাইল নিলেন A2, আবার এখানে দিলেন, এখন ইমেজ একটা আনলেন, আরেকটা ইমেজ ডাউনলোড করলেন। এই যে ডাউনলোড হলো, কাট করলাম, কাট করে আমি আমার যে ফোল্ডারে কাঙ্ক্ষিত ফোল্ডারে নিয়ে এসে আমি দিলাম যে man.jpg, মানে একটা মানুষের ছবি দিলাম। এখন আপনি একটা জিনিস দেখেন, আপনার এই যে path.html ফোল্ডারটা আছে কোথায়, path.html যদি আপনি দেখতে চান, ইমেজের ফোল্ডারের ভিতরে F1 F2 F3 F4 F5 এর মধ্যে আছে কে, আপনার এই কাঙ্ক্ষিত path.html। এখন আপনাকে কি করতে হচ্ছে, যখন আপনি ওই যে man.jpg মানে ওই মানুষের যে পিকচারটা সেটা যখন নিতে যাচ্ছেন, তখন আপনাকে কি করতে হচ্ছে, রিভার্স করতে হচ্ছে না, 1 2 3 4, 4বার রিভার্স করার পরে গিয়ে আরেকটা ফোল্ডারে ঢুকতেছে। এই যে এখন আমাকে কি করতে হবে, যদি আমি ওই মানুষের পিকচারটাকে ইউজ করতে চাই, তাহলে আমাকে ওই সেম ডিজাইনটা কয়বার দিতে হবে, 4বার। এই যে এই ইয়াটাকে কয়বার দিতে হবে, 4বার, 1 2 3 4, 4বার দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, ওই যে এখন আমাকে image2 নামক যে ফোল্ডারটা আছে এইটা ফোল্ডারটাকে কল করতে হবে, img2 স্ল্যাশ, এরপর কি আবার A1 A2 এর ভিতরে man.jpg, তার মানে এখানে দিলাম A1 স্ল্যাশ A2 স্ল্যাশ man.jpg। এখন দেখি আমার যদি পাথ ক্লিয়ার থাকে তাহলে অটোমেটিকলি ইমেজটা এখন এখানে শো করবে, সেটা হলো এই যে পাথ পেজে। আর যদি না থাকে বা প্রবলেম হয় তাহলে সে শো করাবে না, বাট ইমেজটা চলে আসছে।
তার মানে হলো এই যে আপনি যে এখানে কি করতেছেন, কিছু ফাইল থেকে বের হচ্ছেন, আরো কিছু ফাইলে গিয়ে আবার ঢুকতেছেন, এই জিনিসটাকে বলা হয় কম্বাইন পাথ। কম্বাইন রিলেটিভ পাথ, ওই যে পাথে আমার মধ্যে দুই প্রকার পড়ছিলাম না, রিলেটিভ পাথ, অ্যাবসলিউট পাথ। অ্যাবসলিউট পাথ তো ওই যে অন্য জায়গা থেকে আসে, তো সেই এটার মধ্যে কোনো প্রকারভেদ নেই, কিন্তু রিলেটিভ পাথের মধ্যে যত সব ঝামেলা। একটা আছে নর্মাল পাথ, আরেকটা হলো রিভার্স পাথ, আর একটা হলো কি কম্বাইন পাথ। তো এই জিনিসগুলো আপনাদের অ্যাকচুয়ালি বোঝা উচিত, যেটা গত ক্লাসে বলতে চাইনি, বলিই নেই ইচ্ছা করে, তারপর আজকে বলে দিলাম। এখন বলেন তো এই 3 প্রকার পাথের ব্যবহার বা রিলেটিভ পাথের আরো 3 প্রকার ব্যবহারটা সবাই বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আরেকবার বলে দেবো, সমস্যা নেই, বাট কনসেপ্টটা ক্লিয়ার কিনা কনসেপ্টটা একটু বলেন, যে এটা বুঝতে পেরেছেন, আরেকবার বললে একটু রিভিশন। বাকিরা ওকে, ঠিক আছে। হুম হুম, না দুটোই দিতে হবে, দুটোই দিতে হবে, একটা ডট আবার অন্য কিছু মিন করে। হ্যাঁ হ্যাঁ, দেখো মানে আপনি এখন 3টে ব্যবহারে 3বার ব্যাক করলেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমি আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। পাথ আমরা এখানে তো এত কঠিন করে দেখেছি, কিন্তু বিষয়টা কিন্তু এত কঠিন না, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু কঠিন ভাবে দেখালাম, যেন পরের গুলো আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে মূলত পাথগুলো কি হচ্ছে, ধরেন আপনি একটা ইমেজ আনতে চাচ্ছেন, এখানে সর্বপ্রথম আপনি একটা মাইন্ড ম্যাপিং করেন। ধরেন আমার আপনাদের কারো একজন কি দরকার, ব্যাংক অ্যাকাউন্ট দরকার, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল স্বরূপ। এখন আপনি কি করলেন, আপনি আমাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের, জি জি, হুম হুম, আচ্ছা আচ্ছা, এই এই কোয়েশ্চেন আনসার আমি একটু পরে দিই, হ্যাঁ, তাহলে আমি কোয়েশ্চেন ইয়ার আগে বুঝিয়ে দিই, কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ওকে, ধরেন এখন আমার একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফো দরকার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন কারণে আমি টাকা ট্রান্সফার করবো, বা আমি আপনার ব্যাংক থেকে আমি নিজে টাকা উত্তোলন করব, তখন কি হচ্ছে, আপনার ব্যাংকের একটা নির্দিষ্ট একটা আমার কি দরকার, অ্যাড্রেস দরকার, যে আপনার ব্যাংকের এই নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এটা, এক্সপায়ারি ডেট এটা, সিভিসি নাম্বার যেটা ইন্টারন্যাশনাল কারেন্সিতে হয়, এই 3টে জিনিস আমি যদি পাই, তাহলে আমি কি করতে পারবো, টাকা উত্তোলন করতে পারবো, বা পিন কোড দিলে আমার হয়ে যাচ্ছে। এই যে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বা একটা বুথে গিয়ে বা আমার একটা ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যাংকে গিয়ে আপনার থেকে কি করতে হচ্ছে, আমার টাকাটা উত্তোলন করতে হচ্ছে, এই জিনিসটা যে একটা কনসেপ্ট কাজ করতেছে না, এটাই পাথের মতো ধরতে পারেন। আমি আরো ট্রিকি করে ফেলছি, তো এইটাই মনে করতে পাথ, যে আপনি একটা জায়গা থেকে আরেক জায়গার কানেক্টিভিটি করতে যাচ্ছেন। এখন কানেক্ট করতে গিয়ে এখন আপনার যত যত ঝামেলা, যেমন আমি কি করলাম, আমি আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট, আপনি আমার ব্যাংক অ্যাকাউন্ট চাইলেন, আমি বললাম যে ভাই এটা হলো আমার নাম্বার, আপনি এটা বললেন, আপনি ব্যাংকে গিয়ে এটা বললেই হয়ে যাবে। আপনি গেলেন সুন্দর মতো, ভালো মানুষ, আপনি গিয়ে আপনি কার্যক্রমগুলো করলেন, হয়ে গেল, খুব সহজ, কোনো সমস্যা হয়নি। এখন সেম জিনিসটাই আপনি আমাকে বললেন, আমি বললাম যে বিষয়টা তো আমি জানি না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো আমার কাছে কালেকশনে নেই, আমার সেক্রেটারি বলতে পারবে। এখন আপনি গেলেন আপনার আমার সেক্রেটারির কাছে, আমার সেক্রেটারিকে বললেন যে এই বিষয়গুলো তো আমিও এত ভালোভাবে জানি না, আমি তো জাস্ট খালি স্যারের কথা মতো অর্ডার দেই। এই বিষয়গুলো কে দেখে, ওই যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের লোক দেখে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সিনিয়র সুপারভাইজারের কাছে গেলেন, সে আবার আপনাকে কি করলো, আবার আর বললো যে জুনিয়র সুপারভাইজারের কাছে যাও। এই যে এতগুলো জায়গা থেকে আপনাকে এখন ঘুরতে হচ্ছে, এটাই হলো যে কি নর্মাল রিলেটিভ পাথ, মানে আপনাকে কি করতে হচ্ছে, প্রথমে আমার কাছে আসতে হয়েছে, আমি আরেকজনের অ্যাড্রেস দিছি, আরেকজনের অ্যাড্রেস দিছে, আবার আরেকজন অ্যাড্রেস থেকে পর আপনার জিনিসটা কালেক্ট করতে হচ্ছে। এটা হলো কি নর্মাল পাথ, যেটা হলো আমরা এখানে ইউজ করছি। কোনটা সেটা, এটা হলো index.html, এই যে এটা ইমেজ f1 f2, মানে একজনের পর আরেকজন কি দিচ্ছে, সোর্স দিয়ে দিচ্ছে, যে আমার কাছে কিন্তু ফাইল নাই, তুমি ওই ফোল্ডারে ঢুকো, ওই ফোল্ডারে ঢুকো। রিভার্স পার্টটা হলো এখন অলরেডি আপনি মানে গোড়াতেই চলে গেছেন, মানে হলো আমার ব্যাংক অ্যাকাউন্ট দরকার, আপনি একবার ওই জুনিয়র অ্যাকাউন্ট ম্যানেজারের কাছেই চলে গেছেন। এখন জুনিয়র অ্যাকাউন্ট ম্যানেজারের কাছে কি বলতেছেন, আব্দুল্লাহ স্যার তোমার কি দরকার, ব্যাংক অ্যাকাউন্টটা দরকার বা অ্যাকাউন্টের নাম্বারটা দরকার। তখন উনি বললো, তো উনি এখন কি বলবে, বলবে তো এটা তো সিনিয়র সুপারভাইজারের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না আপনাকে, আপনি কি করেন, ওনার কাছে যান আবার।
এখন আপনি ওনার কাছে যাওয়ার পর উনি বলতেছে যে আমিও তো এটা ইনস্ট্যান্ট দিতে পারবো না, আপনি কি করেন, স্যারের সেক্রেটারির সাথে কথা বলেন। আপনি সেক্রেটারির কাছে আসলেন, সেক্রেটারিকে বললেন, সেক্রেটারি বললো যে এটা তো আমিও নিজে অনুমতি দিতে পারবো না, আপনি ইয়ার কাছে যান, আব্দুল্লাহ স্যারের কাছে যান। এই যে আপনি যে আবার ফেরত আসতেছেন না, এই জিনিসটা হলো এখানে রিভার্স হচ্ছে। এই যে এটা মূল জিনিসটাই হলো এটা, কিন্তু আপনাকে এখন ওইটুকু পৌঁছানোর জন্য আমার কাছে ফিরে আসতে হচ্ছে, আমার পর্যন্ত ইনফরমেশনটা নিয়ে আসার জন্য এই যে এগুলো একবার একবার করে ব্যাকে আসতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো রিভার্স পার্ট। এখন কম্বাইন পার্টটা কেমন হয়? কম্বাইন পার্টটা ধরেন মাঝপথে আমি কি করলাম, আমার কাছে দুটো স্যাম্পল ছিল। ফর এক্সাম্পল ধরেন আপনি সর্বপ্রথম কি করলেন, সুপারভাইজারের কাছে গেছেন, যেটা হলো ওই যে রিভার্স করার জন্য। তখন আপনি বললেন যে আমি তো জানি না, সিনিয়র সুপারভাইজারের কাছে যাও। সিনিয়র সুপারভাইজারের কাছে গেলেন, সিনিয়র সুপারভাইজার বললো যে আমি তো অর্ডার দিতে পারবো না, কারণ আমি তো পারমিশন দিতে পারবো না। আপনি কি করেন, সেক্রেটারি স্যারের সাথে দেখা করেন। সেক্রেটারি স্যারের সাথে দেখা করার পর আপনি গেলেন কার কাছে, সেক্রেটারি স্যারের কাছে গেলেন। তারপর উনি বললো যে আপনি আব্দুল্লাহ স্যারের সাথে কথা বলেন। আমার সাথে কথা বলার পর আমি আবার কি করলাম, আরেকটা জায়গা ধরাই দিলাম, ঠিক আছে আমার অ্যাকাউন্টে আপনি যে টাকা দিতে যাচ্ছেন ওটা আর লাগবে না, আপনি অন্য আরেকটা অ্যাকাউন্টে পাঠাই দেন। এখন অন্য আরেকটা অ্যাকাউন্টে ইনফরমেশনের জন্য আমি আবার ধরাই দিলাম আরেকজনকে। এই যে এখন ওই আরেকজন আবার আরেকজনকে 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 দিয়ে শেষ পর্যন্ত আপনি আপনার কাজটা সম্পাদন করতে পারছেন। এই যে একটা ইয়া চলতেছে, মানে ধারা চলতেছে না, এই ধারাটাকে বলা হচ্ছে কি কম্বাইন পাথ, যেখানে আপনাকে একবার রিভাইজ করে আবার আরেক জায়গায় যেতে হচ্ছে। এখন কথা হলো যে মূলত এত ট্রিকি ভাবে আমরা কখনোই কি করি না, পাথ ব্যবহার করি না। জাস্ট এটা আপনাদেরকে বোঝার জন্য আমি জাস্ট বড় করে দেখানো, কিন্তু আমাদের মনে করেন যে বেশি ফাইল হয় না, জাস্ট দুই একটা ফোল্ডারের মধ্যেই কাজ হয়ে যায়, দুই একটা ফোল্ডার। আর কম্বাইন পাথ আমাদের ব্যবহার হয় না হলেই বললেই চলে, তারপরও আমরা দেখে রাখা ভালো যে অ্যাকচুয়ালি বিষয়টা যেন বুঝতে পারি, কারণ ভবিষ্যতে হয়তো হোয়াট ইফ লেগে যেতে পারে। আশা করি এখন সবাই ক্লিয়ার কনসেপ্টটা, নাকি এখনো কনফিউজড, একটু বলতে পারেন। বিষয়টা কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমি আর পাথ নিয়ে আপাতত এই কথাটা আপাতত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু আমরা এই টপিকটা ইন্ট করে দিলাম। আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। index.html চলে গেলাম, path.html ফাইল ডিলিট। আর আমাদের আজকের ওই বডির ভিতরে ইউজকৃত আর আগের ফাইল কিছুরই দরকার নেই। কেউ কোনো কোয়েশ্চেন করবেন কি? আচ্ছা, কোয়েশ্চেন করে নিন, হ্যাঁ, যদি কোনো কোয়েশ্চেন থাকে। ওকে, আজকে আমরা নতুন টপিক। হ্যাঁ অবশ্যই স্যার। হ্যাঁ, কম্পাইন পার্ট হয় না বললেই চলে, বেশি ইউজ করতে হয় নর্মাল পার্টটা। রাইট, হ্যাঁ। আচ্ছা, ইমেজ ট্যাগ সেন্টার করার জন্য আপনি যে আমি যে প্রসেসটা দেখাচ্ছি ওটা যদিও এখন করা উচিত না, তারপর আপনি যদি করতে চান সেন্টার নামক একটা ট্যাগই আছে, ওই ট্যাগটাকে এখানে রেখে দিবেন। এরপরে এটার মাঝখানে কি দিবেন, এই দুই সেন্টারের মাঝখানে ইমেজ দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। এখানে যদি এখন আইএমজি সোর্স করে দেন, ইমেজ পেয়ে যাবে। ইমেজ পাবে তো প্লাস আর ওটা সেন্টারও হয়ে যাবে। মোহিত স্যার ট্রাই করে দেখেন, হ্যাঁ, আজ যেভাবে লিখেছি এভাবে লিখলে কাজ হয়ে যাবে। জাস্ট ইমেজটার অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিন। আচ্ছা, তো আজকে যে আজকে যে টপিকসগুলো আমরা আজকে ডিসকাস করব, মূলত আজকে অনেকগুলোই টপিক, মানে কয়েকটা টপিকের সমন্বয়ে একটা ক্লাস আজকে, তো সেই জন্য আজকে আমরা কয়েকটা টপিক একসাথে হুলস্থুলভাবে চলে যাব। তো সেই জন্য সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসে বসে দেখবেন। ওকে, সর্বপ্রথম একটা আছে ফর্ম ডিজাইন। ফর্ম মানে কি, কোনো ফর্ম ফিল আপ বা কোন একটা, যেটা মনে করেন যে এমন একটা কি ইনপুট বক্স বা এমন একটা ইয়াতে আমাকে কোনো ফর্ম ইয়া করতে হচ্ছে। আচ্ছা, ফর্মের ইয়া কি হয়, বাংলা কি হয়? ফর্ম বলতে বলতে তো বাংলা ওয়ার্ডই ভুলে গেছি। কারো কেউ আইডিয়া নেই, বলতে পারেন না কেউই? মানে এটাই ফর্ম, এই যে এখানেও ফর্ম বলতেছে, তার মানে কি এটার ইয়াই হয়ে গেছে, এটা মানে ইংরেজিটাই এখন বাংলা হয়ে গেছে। পত্র, পত্র তো আবার এখানে কনফিউজড, তাই না, যে পত্র মানে আবার আচ্ছা, মানে হ্যাঁ এটা ঠিক যে ভাষাতে যেগুলো মনে করেন যে অনেক সময় আমরা এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ইংরেজি থেকে ইউজ করতে করতে ওটা এখন বাংলায় ইনক্লুডেড হয়ে গেছে। এটা এখন আমাদের
বর্তমান জীবন এটা একটা ইয়া হয়ে গেছে, ইউজফুল হয়ে গেছে। ওকে, জি স্যার, জি স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। এই যে গঠন আকার, হ্যাঁ এগুলো আছে, স্ট্রাকচার, ফর্ম, ফরমেশন। ওকে ঠিক আছে, মেবি অ্যাপ্লিকেশন ফর্ম দেখি। অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র, এটা ঠিক আছে, একটা ফেয়ার না, একটা ফেয়ার ওয়ার্ড বোঝা যেতে পারে। ঠিক আছে স্যার, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, ধরেন আমরা ফেসবুকের সাথে সবাই পরিচিত, এবং আমি আশা করি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা আজকের সেশনটা যেভাবে অ্যাটেন্ড করেছি সবাই কিন্তু লিংক বলেন বা অ্যানাউন্সমেন্ট বলেন, এনভায়রনমেন্টটা আমরা ফেসবুক থ্রুই এসেছি। তার মানে আমরা ফেসবুকের সাথে সবাই পরিচিত। কিন্তু ফেসবুকে কি আপনি ইনস্ট্যান্টলি কি এই ইয়াগুলো পেয়েছেন? না, অবশ্যই না। ফেসবুকেও আপনার একটা প্রসেস মেনটেন করে আসতে হয়েছে। ফেসবুকে সর্বপ্রথম আপনি যদি এখন, আমি যদি একটা ইনকগনিটো মোড অথবা আমি যদি মাইক্রোসফট এজে যাই, এবং সেখানে গিয়ে যদি আমি এখন ফেসবুক লিখে সার্চ করি, মানে যেখানে আমি ফেসবুক লিখে সার্চ করলাম, ফেসবুকের হোম পেজ কিন্তু সে আমাকে অ্যাক্সেস দিচ্ছে না। সর্বপ্রথম কথা হলো এটা, কারণ ফেসবুকের ইনভায়রনমেন্ট বা লগ ইন ইনভায়রনমেন্ট পরে আসে, সরি, লগ ইন ইনভায়রনমেন্ট সর্বপ্রথম আসে, অ্যাকাউন্ট বা ড্যাশবোর্ড পেজ সবার পরে আসে, ইউজার ড্যাশবোর্ড যেটা। এখন কথা হলো ইউজার ড্যাশবোর্ড পর্যন্ত পৌঁছাতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাকে এখানে আগে লগ ইন করে যেতে হবে। তার মানে হলো যখনই কোনো ওয়েবসাইট ডাইনামিক চিন্তা ভাবনা করে তখন অবশ্যই তাকে শুরুটা করতে হয় কি দিয়ে? অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে, আবেদনপত্রের মাধ্যমে। যে আবেদনপত্রের মাধ্যমে আগে আপনার কিছু ইনফরমেশন তার কাছে কালেকশনে রাখবে, ওই মোতাবেক তখন আপনার স্ট্রাকচার বা আপনার ফর্মগুলোকে কিভাবে সে কাউন্টিং থেকে শুরু করে তার মানে সে কিভাবে এটাকে গোছানো যায় বা সে কি করতে চাচ্ছে সেটা সে পরবর্তী ধাপে গিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে হলো অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু আমরা এখন আপাতত এখনো এটাও জানি না কিভাবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে হয়। তো আজকের ক্লাসটা মূলত এটাই সবচেয়ে বড় ফোকাস একটা সাবজেক্ট, যে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে তৈরি করতে হয়, শুধুমাত্র স্ট্রাকচার, নট এ ডিজাইনেবল একটা কনসেপ্ট, শুধুমাত্র স্ট্রাকচারটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো আজকে। সর্বপ্রথম ফার্স্ট নেম, সার নেম, যে ফেসবুকের লাগে, ফেসবুকের গুলো আমরা দেখার পরে এগুলো আমরা পরবর্তীতে আরো নতুন করে জিনিসগুলো দেখতে পারবো। যে ফার্স্ট নেম চাচ্ছে, সার নেম চাচ্ছে, মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, ডেট অফ বার্থ চাচ্ছে, যেখানে আপনি ক্লিক করলে কি হচ্ছে, এই যেরকম করে ডেট তৈরি হচ্ছে। এরপর আপনার জেন্ডার চাচ্ছে, এরপর একটা বাটন চাচ্ছে। 6টা থেকে 8টা কনসেপ্টের সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটা তারা করে ফেলছে, মানে স্ট্রাকচার তৈরি করে ফেলছে। এখন আমি যদি এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করতে চাই তাহলে সেটা কিভাবে তৈরি করব? সেটা করার জন্য আজকে আমরা এখানেই সর্বপ্রথম শুরু করছি হলো, এখানে আমি এটা কমেন্টে রাখলাম, আমি এখানে সর্বপ্রথম শুরু করলাম, আজকে নোট ডাউন করে রেখেছি কি কি হলো আজকে। সর্বপ্রথম রিলেটিভ পাথ টাইপস, তাই না? রিলেটিভ পাথ টাইপস, ওকে। এখন আমি কি করলাম? এখন আমি কাজ করব হলো ফর্ম ডিজাইন, অ্যাপ্লিকেশন ফর্মের স্ট্রাকচার কিভাবে তৈরি করতে হয়। তো সেজন্য আমাদের সর্বপ্রথম একটা ট্যাগ নিতে হয়, যে হলো FORM, ফর্ম। শুরু করলেন, এটাকে কি করতে হবে? অবশ্যই শেষ করতে হবে। এখন এই ফর্ম ট্যাগের যদি আমি কিছু ডেফিনেশন বলি, নাম্বার 1, ফর্ম ট্যাগটা হলো ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ মানে কি? মানে হলো যে এই ফর্ম ট্যাগের কোনো কি নাই, ডিজাইন আউটপুট নাই। যেটা আপনি, যে আমি এখানে ফর্ম লিখলাম, তাই এই যেখানে কিন্তু একটা ফর্ম ট্যাগ লিখেছি, আপনি যদি এখন একটু দেখেন index.html ফাইলটাকে যদি একবার রিলোড করে দেখেন, কোনো ডিজাইন ইনপুটস নাই কিন্তু। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হলো যে ফর্ম ট্যাগ ডিজাইনের জন্য ব্যবহার করা হয় না ফর্ম ট্যাগকে। তাহলে কেন ব্যবহার করা হয়? ফর্ম ট্যাগকে ব্যবহার করা হয় এই ফর্ম ট্যাগের মাধ্যমে বা এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় গিয়ে সেন্ড করবেন সেই ডাটাটা তাকে কানেক্টিভিটির জন্য। বিষয়টা মনে বুঝতে পারেন, আরেকবার বলে দিই, সেটা হলো যে আপনি একটা ডাটা ইনক্লুড করছেন, সেই ডাটা কোথায় গিয়ে জমা হবে, এই যে সেখানে গিয়ে জমা হওয়ার জন্য যে একটা কি দরকার, লিংক দরকার, সেই লিংকটা করা হয় ফর্ম ট্যাগের মাধ্যমে, মানে বার্তা বাহক হিসাবে ব্যবহার করা হয় সোজা বাংলায়। এখন কথা হলো বার্তা বাহকের জন্য কিছু ইনফরমেশন দরকার। আপনি যদি একটা চিঠি পোস্ট করতে চান, বা বর্তমান সময় আমরা ইমেলের সাথে অভ্যস্ত, মেইল করতে গেলেও কি লাগে, মিনিমাম একটা মেইল অ্যাড্রেস লাগে, যে আপনার মেইল অ্যাড্রেস থেকে আরেকজনের মেইল অ্যাড্রেস সেন্ড করবেন, তাই না? তো এই জিনিসগুলো দরকার। তাহলে এখন আমার কি দরকার? এখানেও কয়েকটা জিনিস লাগবে। নাম্বার 1, নেম।
নাম্বার 2 অ্যাকশন, নাম্বার 3 মেথড। নেম মানে হলো বার্তা বাহকের নাম দেওয়া যেতে পারে, যেটাকে আমি যদি চিঠি বক্সের মতো ইউজ করি তাহলে এটাতে আপনি কি দিলেন, ডাক বাংলা, ঠিক আছে। অ্যাকশন মানে কি, কিভাবে যাবে, মানে কোথায় যাবে, ও গন্তব্যস্থল, ঠিক আছে, তার গন্তব্যস্থল কোনটা, আর সে কিভাবে যাবে, সে কি উড়ে উড়ে যাবে, প্লেনে যাবে, ট্রেনে যাবে, কিভাবে যাবে, মেথড, ঠিক আছে। এটা জাস্ট আমি এক্সাম্পল যাকে বললাম। তো আমাদের কাজ এখানে না, আমরা জাস্ট এটা লিখে রাখবো, ফর এক্সাম্পল জাস্ট লিখেই রাখবো, এটা ছাড়া কোনো কাজ নেই। আমরা চলে যাবো ভিতরে, কারণ আমাদের কাজগুলোই হবে সবচাইতে বেশি ভিতরে। এখন কথা হলো, সর্বপ্রথম আপনি এখন শুরু করবেন কি দিয়ে, একটা মানে এমন একটা বক্সের মাধ্যমে যেখানে লেখা যায়, যে আমি মাউস রাখছি তখন আমি এখানে কি করতে পারতেছি, রাইটিং করতে পারছি ওইটার ভিতরে। তো আমাকে এরকম একটা বক্স দরকার। এই বক্সটাকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বা HTML এর ভাষায় বলা হয় ইনপুট, ঠিক আছে, ইনপুট। এবং এই ইনপুটটা হলো কি আবার সিঙ্গেলটন ট্যাগ। সিঙ্গেলটন ট্যাগ মানে কি, শুরু করলে এটার কোনো এন্ডিং ট্যাগের প্রয়োজন নাই, ঠিক আছে কি। আচ্ছা, আমাকে একটু সময় দেন, একটা মিনিট, হ্যাঁ। শুনতে পাচ্ছেন সবাই আমাকে, একটু বলেন তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওকে। তো ইনপুট ট্যাগটা হলো আমাদের সিঙ্গেলটন ট্যাগ, মানে শুরু করলে শেষ করার প্রয়োজন হয় না, সে অটোমেটিকই এন্ডিং হয়ে যায়। তো এখন শুধুমাত্র ইনপুট লিখলাম, সাথে সাথে সে কি করবেন, আপনি যদি আপনার হ্যালো বাংলাদেশের যে একটু হেডলাইনটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, কোথায় চলে গেলাম, দেখেন তো একটা ইনপুট বক্স চলে আসছে। এবং আপনি যদি এখানে মাউসটা রাখেন, ক্লিক করলেন, আবার এখানে চাইলে আপনি লিখতে পারতেছেন আপনার মন মতো। তার মানে এটাই হলো কি আপনার ইনপুট বক্স। এখন কথা হলো, শুধুমাত্র ইনপুট লিখলেও স্বয়ংসম্পূর্ণ হয় না, এর মধ্যে আরও কিছু জিনিস বাকি থাকে। এটার মধ্যে কি ধরনের লেখা আসবে সেটার জন্য এখানে বলে দিতে হয় টাইপ। আরেকটা জিনিস বলতে হয়, আরেকটা জিনিস বলাটা ইম্পর্টেন্ট না, সেটা হলো ডিজাইন ক্ষেত্রকারে। যেমন আপনি এখানে দেখতেছেন, এখানে কি আছে, কোনো ডাটা যদি আমি এন্ট্রি না করি, সাথে সাথে সেখানে কিন্তু একটা ডিফল্ট একটা কি থাকে, রাইট দেখতে পাচ্ছেন, সেটা হলো কি ফার্স্ট নেম, এটা কিন্তু ডিফল্ট রয়েই গেছে। তাহলে এখন এটা কি হবে, এখন আপনি চাচ্ছেন যে আপনার প্লেয়াতেও ইনপুট বক্সে এরকম একটা ডিফল্ট লেখা থাকবে, সেটা বলা হয় প্লেস হোল্ডার। সেখানে আপনি লিখে দিলেন কি FIRST, ফার্স্ট, NAME, ফার্স্ট নেম। এখন যদি একটু খেয়াল করেন, দেখেন ডিফল্ট আকারে ফার্স্ট নেমটা রয়ে গেছে, এবং আপনি এখানে কি করতে পারছেন, এখানে আপনি জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি কিছু লেখেন, তাহলে দেখেন তো ফার্স্ট নেমটা আবার চলে গেল, আবার যখন লেখা ক্যান্সেল করে দিলে অটোমেটিক্যালি চলে আসলো। তো এটা হলো কি আমাদের ফার্স্ট নেম, প্লেস হোল্ডার এবং টাইপ। টাইপ কি দিবেন, টাইপ এটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। এখন যেহেতু নামের ক্ষেত্রে আমরা অনেকে অনেক কিছু ইউজ করতে পারি, তো সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন টেক্সট। এটা কি টাইপের ডাটা, টেক্সট ডাটা। যখন আপনি এতটুকু লিখলেন, তখন এখানে কি হবে, সর্ব ধরনের ডাটা ইনসার্ট হবে, ঠিক আছে। এখন কথা হলো, যদি আপনি কোনো নির্দিষ্ট ডাটা দেন, যেমন আপনি বলেন যে এখানে শুধুমাত্র কি আসবে, নাম্বার আসবে, তার মানে শুধুমাত্র নাম্বার ছাড়া আর কোনো ডাটা এন্ট্রি হবে না। দেখেন তো আমি লিখতেছি, কিন্তু আমি টাইপ করতেছি, বাট কোনো ডাটা ইনপুট হচ্ছে না। কিন্তু মজার ঘটনা হলো, এই যে একটা মাত্র যেটা, সেটা কি হয়, ইনপুট হয়। এখন ইটা কেন ইনপুট হয়, এটা তো একটা ওয়ার্ড, কিন্তু এই যে দেখেন অন্য কোনো লেখা আসে না, বা অন্য কোনো ওয়ার্ড আসতেছে না। আবার এখানে যদি আপনি দেন নাম্বার আসে, কিন্তু একটা মাত্র ওয়ার্ড আছে সেটা কিন্তু কি হচ্ছে, ইনপুট হচ্ছে। এখন নাম্বার দেওয়ার পরেও ইনপুট হয়, এটা কেন, এটা রিজনটা খুবই খুবই একটা সহজ একটা রিজন। নাম্বারিং নিউমেরিক কোনো ডাটার ক্ষেত্রেও নাকি এরকম কি করা হয়, এর একটা ব্যবহার করা হয়। এটা কেন জানি ব্যবহার করা, এটা আমি মনে নেই, তারপর একটু সার্চ। আচ্ছা, এই যে এক্সপোনেনশিয়াল হিসেবে ব্যবহার করতে হয়, সেই জন্য তারা ইটাকে কি করছে, অ্যাকসেপ্টেবল রেখেছে। আদার কোনো ওয়ার্ড কি করতে পারবেন, আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, ঠিক আছে। এটা হলো কি আপনার এক নাম্বার নাম্বার। এরপর আপনি চাচ্ছেন আর কি কি করা যায়, আপনি চাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস হবে এখানে, তার মানে ইমেল ছাড়া অন্য কিছু ইনপুট করতে পারবেন না। এখন এখানে যদি দেখেন, এখানে জিনিসটা সেমই থাকবে, সব কিছু সেম থাকবে, কিন্তু যতক্ষণ না সে @gmail, email.com না লিখবে,
ততক্ষণ পর্যন্ত সে কি করবে না, এই ডাটাকে একসেপ্ট করবে না। মানে এখানে টাইপিং হবে কিন্তু অন্য জায়গায় দেখাবে না। এটা কোথায় দেখাবেন এটা আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের টেক্সট দরকার, আমরা টেক্সট নিয়ে আসলাম। টেক্সট আনার পর এখন যদি আমি দেখি কাজ করি, এটাকে এখানে নিয়ে আসি, এখানে বারবার এন্ট্রি করতে ভালো লাগে না। ওকে, এই যে আমার অ্যাপ্লিকেশন ফর্ম ডিজাইনে চলে আসছে, ফেসবুকের রিয়াতে চলে আসছে, আর মডিউল চলে আসছে। ওকে, তাহলে আমরা ফার্স্ট নেম নিয়ে আসলাম, তাই না? সাইজের তফাৎ আছে, অনেক কিছু ডিফারেন্ট, কারণ আমরা সিএসএস জানি না, আমরা জাস্ট এতটুকুই জানি, তা এতটুকুই করলাম। এরপর যেটা আছে সেটা হলো যে, হ্যাঁ স্যার 2 মিনিট দেন, 2 মিনিট পরে আমরা নামাজের একটা ইয়া করবো। আরেকটা আছে সেটা হলো কি, ফার্স্ট নেমের পরে কি আছে, লাস্ট নেম আছে না, এই যে সরি সার নেম। সার নেমটাও কি সেম প্রসেস, আপনি এটাকে ডুপ্লিকেট করে জাস্ট কি করেন, এটাকে চেঞ্জ করে দেন SURNAME সার নেম। এখানে যদি রিলোড করেন দেখবেন সার নেমও চলে আসছে। মাঝখানে কিন্তু ওই পরিমাণ গ্যাপ নেই যে পরিমাণ গ্যাপ এখানে আছে। তাও আমরা জানি যে গ্যাপটাও সিএসএস থেকে প্রদান করা যায়, প্রদান করা হয়। এখন আমি চাচ্ছি যে না স্যার, আমি সিএসএস এর জন্য অপেক্ষা থাকবো না, আমি এখানেও গ্যাপটা দিতে চাচ্ছি। এখন গ্যাপ দিতে হলে কি করতে হয়, আমরা তো জানি এখানে স্পেস যতই দেন কাজ করবে না। তাহলে এই স্পেসের জন্য আপনি যদি গ্যাপ দিতে চান, সেটার জন্য আপনি চাইলে কি করতে পারেন, একটা ওয়ার্ড ইউজ করতে পারেন বা একটা ট্যাগ ইউজ করতে পারেন, স্পেস ট্যাগ বলা হয়। তো সেই ট্যাগগুলোর মধ্যে অনেকগুলো আছে। একটা হলো যে অ্যান্ড সাইন, NBSP সেমিক্লন, এটাও কি একটা ট্যাগ। এটা কি ট্যাগ, এটা হলো HTML এন্টাইটিস ট্যাগ। আপনারা যদি একটু রিসার্চ করেন বা আপনারা যদি একটু গুগল করেন, এখানে লিখবেন যে HTML এন্টাইটিস লিস্ট বা রেফারেন্স লিখে সার্চ করবেন, তো আপনি ওই জিনিসগুলো দেখতে পাবেন যে যেগুলো কি HTML এন্টাইটিসে ব্যবহার করা হয়ে থাকে। কোভা বা W3 স্কুলেও দেখতে পারেন। এখানে সাধারণত ফোকাস করা হয়েছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন এই যে লেস দেন গ্রেটার দেন কিন্তু আমরা HTML ট্যাগ হিসেবে ব্যবহার করি। হোয়াট ইফ যদি আমাদেরকে এগুলো কিসের মধ্যে ইউজ করতে হয়, ওয়ার্ডের মধ্যে ইউজ করতে হয়, তাই না? লেখার মধ্যে তো আমরা অনেক সময় এগুলো ইউজ করি, সরি স্যার, তো আমাদেরকে তো ওয়ার্ডের মধ্যে এগুলো ইউজ করা লাগতে পারে। তো এই জিনিসগুলোর জন্য এখানে দেখেন এই জিনিসগুলো সবাই কি করে রাখছে, এই যে এখানে একটা লিস্ট দিয়ে রাখছে যে স্পেসের জন্য কি দিতে চান আপনি, এই যে লেস দেন গ্রেটার দেন অ্যান্ড সিগনেচার যদি আপনার দরকার পড়ে তাহলে আপনি এই যে এগুলোকে ইউজ করতে পারবেন। এই 8টা 10টাই আছে HTML ইন্টারফেস। ওকে, তাহলে আমি এখন কি করলাম, এই যে এখানে গ্যাপিং এর জন্য একটা HTML ইন্টারফেস ইয়া করলাম, খেয়াল করেন এই যে বেশি জুম হয়ে গেছে, এই যে এখানে দেখবেন যে এখন একটা, আচ্ছা ওটা সেভ করে নেব তো, হ্যাঁ সেভ করে নিই, সেভ করলাম। সেভ করার পর এখন রেজাল্ট দেখেন, একটা স্পেস কিন্তু কি সরে গেছে। আপনার যতটা লাগবে আপনি ততটা কি করবেন, কপি করে পেস্ট করে দিবেন। তো আমি 2টা দিলাম, তাহলে কটা আসবে, অবশ্যই 2বারই আসবে। আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছেন, ফার্স্ট নেম সার নেম। আর এখানে যদি কোনো এখানে চেঞ্জ করতে হবে, এখানে তেমন কিছু চেঞ্জ করা নেই। আপাতত মোটামুটি আমরা প্রথম লাইনটা কিন্তু ডান, প্রথম লাইন আমাদের এই ফেসবুকে প্রথম লাইন। এরপর আমরা ইনশাল্লাহ দ্বিতীয় লাইন থেকে শুরু করব আমাদের নামাজের বিরতির পরে। কেউ কিছু বলছেন? ওকে, কোশ্চেন না থাকলে আমরা মিউট হয়ে যাবো, সমস্যা নেই। এখন যেটা হলো সেটা হলো আমরা প্রথম এক লাইন করে ফেলছি, ফার্স্ট নেম সার নেম, মাঝখানে গ্যাপিং কিভাবে দিতে হয় সেই জিনিসগুলো আমরা এখানে দেখে ফেলেছি। যেমন এই যে NBSP নামক একটা ট্যাগ রয়েছে, যেটাকে আমরা HTML ইন্টাইটিস বলতেছি, তাকে ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারি, সিঙ্গেল একটা স্পেস গ্যাপ দিতে পারি। এবং এটা একবার দিলে একবারই হবে, দুইবার দিলে দুবার, দুটো গ্যাপ পাবেন, 10টা দিলে 10টা পরিমাণ গ্যাপ হবে। ফার্স্ট নেম হলো, সার নেম হলো, এরপর কি আছে, হ্যাঁ স্যার করে ফেলেন। রাইট, আচ্ছা বিষয়টা ভিন্ন, বিষয়টা ভিন্ন স্যার। ব্রেক যেটার কাজ সেটা হলো যে লাইন ব্রেক করে, এখানে স্পেস দরকার আমার, লাইন ব্রেক আর স্পেস সেম না কি স্যার, এটাই। ওকে স্যার, তাহলে এখন আমরা যেটা করতেছি সেটা হলো মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেসের জন্য একটা ইনপুট বক্স দরকার, সেম জিনিস, ইনপুট বক্স নিলাম। জাস্ট ওখানে কি করব, কোথায় গেল, ইনপুট নিলাম,
টাইপ নিয়ে নিব, যদি মোবাইল নাম্বার স্পেসিফিক হয় তাহলে শুধুমাত্র নাম্বার নিয়ে নিব, যদি কি হয় ইমেল হয় স্পেসিফিক তাহলে ইমেল নিয়ে নিব, আর যেহেতু দুটোটা কম্বিনেশন তাহলে আমরা এখানে টেক্সটই দিয়ে দিব, টেক্সট। এরপরে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে গিয়ে কি লিখবো, প্লেস হোল্ডারে গিয়ে লিখবো যে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার আর ইমেল যেটা সে দিয়েছে, ফোন অর ইমেল। সেভ করলাম, সেভ করার পর যদি আমি রিলোড দেই দেখি কি অবস্থা, চলে আসছে, পাশাপাশি আসছে। লাইন ব্রেক করার জন্য আমরা কি জানি, ব্রেক চিরি, তাহলে আমরা এখানে কি করতে পারি, উপরের জনকে বা প্রথম আগের জনকে ব্রেক দিয়ে দিলাম, তার মানে একে ব্রেক দিয়েছি, তার মানে নিচের জন্য কি হয়ে যাওয়ার কথা, ব্রেক হয়ে যাওয়ার কথা, এবং সে হয়ে গেছে, কিন্তু সংলগ্ন একবারে লাগোয়াভাবে চলে আসছে। আমরা চাচ্ছি একটু বড় গ্যাপ নিতে, তার জন্য দুটো ব্রেক, বিগত প্রথম ক্লাসে আমরা হয়তো এগুলো দেখেছিলাম যে লাইন ব্রেক কীভাবে করতে হয়। সাইজ ছোট হচ্ছে কারণ আমরা সিএসএস জানি না, আমরা সিএসএস যখন জানবো তখন এরকম একটা সম্মিলিত সাইজ আমরা দিতে পারবো। নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড কি করব, সেম জিনিস, আমাদের এই জাস্ট ইনপুটটাকে কপি পেস্ট করে দিলেই, আর এখানে জাস্ট প্লেস হোল্ডারের মধ্যে নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিলাম, আর এখানে ফোন আর ইমেল, আর যেহেতু ব্রেক নিচে যাবে কারণ কি করব, এখানে ওইটাকে ব্রেক দিয়ে দিলাম, ব্রেক দেওয়ার পর এখন রিলোড, রিলোড দেওয়ার পর এই যে নিউ পাসওয়ার্ড। এখন জি স্যার, আমরা তো এখনো এত দূর যাইনি অ্যাকচুয়ালি আপনি যেটা বলতে চাচ্ছেন বুঝতে পেরেছি, বাট আমরা এখনো রো কলাম টেবিল বলেন এগুলো তো এখনো কিছু দেখি নাই, আমরা যতটুকু নলেজ আমাদের আছে ততটুকুর বেস করে কাজটা করছি আমরা। জি স্যার, রাইট। আচ্ছা, এখন এখানে বিষয়টা হলো আপনি যে সিস্টেমটা চাচ্ছেন খুবই সুন্দর সিস্টেম, বাট বর্তমান সময়ে এটা কেউ চায় না অ্যাকচুয়ালি, যে আপনাকে ধরেন আপনি আজকে ফেসবুক লগ ইন করতে গেলেন, ফেসবুকে এখন বলতেছে যে আপনার ইমেল দেন, ইমেলের যে পাসওয়ার্ড আছে সেটা একুরেট হইতে হবে, এবং আপনি ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড, এইরকম দুই পাসওয়ার্ড কেউ চায় না স্যার। আপনি যে কোনো একটা মনে করেন যে আপনার এই অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড দিতে বলে, এবং সেটা দিয়ে দিলে যথেষ্ট। জি জি, এটা শুধুমাত্র এই অ্যাকাউন্টের জন্য। জি স্যার। হুম হুম হুম, সেটা আপনি যদি লিখে, এটা হলো ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান, আপনি এটা করতে পারেন যে আগে ডিজাইন করে রাখতে পারেন যে এই যে নিউ পাসওয়ার্ড কনফার্ম ইওর পাসওয়ার্ড, যেমন আমি জাস্ট এখানে লিখলাম যে কনফার্ম পাসওয়ার্ড, সেম জিনিসটাই। এখন এখানে দেখেন ডিজাইনটা কিন্তু এখানে আপনি যেটা চাচ্ছেন সেটাই হয়ে আসছে, বাট আপনি চাচ্ছেন যে না, নিউ পাসওয়ার্ড যে আগে দিবে, কমপ্লিট হবে, দেন আপনি বলবেন যে এটাকে আবার কনফার্ম পাসওয়ার্ড দেন। এটা খুব কম মানুষই করে, বাট আপনি এটাও করতে পারবেন, খুব কম ডিজাইনারই এই ডিজাইনটা করে থাকে। যদি কারো কনফার্ম করতেই হয় তাহলে সে আবার রিটার্নই লিখে দেয় যে ভাই তোমার কিন্তু কনফার্ম করতে হবে, তুমি আগে থেকে দিয়ে দাও, আর আপনার যে থটটা আছে ওই থটও আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওটার জন্য আপনাকে একটু অ্যাডভান্স যে করে অথবা অন্য কোনো কিছু জানতে হবে হালকা পাতলা। ওকে, কনফার্ম পাসওয়ার্ড আছে, নিউ পাসওয়ার্ডের পর আমরা কনফার্ম পাসওয়ার্ড রাখতে চাচ্ছি না। এখন দেখি ডিজাইনটা মোটামুটি নিউ পাসওয়ার্ড পর্যন্ত ঠিক আছে। ওকে, এখন কি আছে, ডেট অফ বার্থ। এখন এখানে আরেকটা বিষয় আমি হিডেন করে গেছি বা স্কিপ করে গেছি, সেটা হলো যে নিউ পাসওয়ার্ডের পাসওয়ার্ড তো দেখা যায় না, অবশ্যই কি থাকতে হবে, হিডেন থাকতে হবে। তখন হিডেন রাখার জন্য পাসওয়ার্ডটা ডটেড ডটেড যেন হয়, তার জন্য আমরা কি করতে হবে, এখানে টেক্সটের জায়গাটাকে চেঞ্জ করে পাসওয়ার্ড বলে দিতে হবে, যে তুমি কিন্তু কি করতে পারবে না, শো করতে পারবা না। যখন আপনি এটা করলেন, এই দেখেন নিউ পাসওয়ার্ডের এখন সেটা কি হয়ে গেছে, ডট 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 হয়ে গেছে, এবং এখানে একটা আই টুল চলে আসছে, যেটা আপনি এখানে কি করতে পারছেন, দেখতে পাচ্ছেন যে আপনার পাসওয়ার্ডটা কি। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে এই আই টুলটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। এই যে এই আই টুলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এই আই টুলটাকে আপনি কিসে পাবেন না, আপনি কিন্তু গুগল ক্রোম মোজিলাতে পাবেন না। এটাই হলো ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি, যার জন্য কি হয় না, এক একটা জিনিস এক জায়গায় কাজ করে আরেক জায়গায় কাজ করতে চায় না। তখন যদি আপনার দরকার পড়ে তখন আপনাকে রিজেনারেট করতে হবে, এখানে আপনি পাবেন না। ওকে, তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে নিউ পাসওয়ার্ড দেখতে পেলাম, ডেট অফ বার্থ লাগবে, ডেট অফ বার্থের জন্য আমি একটা কি নিলাম, এখানেই আমি একটা H5 নিয়ে নিলাম, যে আমার ডেট অফ বার্থের একটা ইয়া লাগবে, H5।
সেটা জেনারেট করার জন্য আপনাকে একটা আইকন আনতে হবে ফার্স্ট অফ অল। একটা আইকন এনে সেই আইকনটাকে এখানে বসাইতে হবে। সে বসানোর পরে একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে, সেটা বলতে হবে যে যদি কেউ এখানে ক্লিক করে তোমার যে হিডেন পাসওয়ার্ডটা আছে তুমি সেটাকে শো করো। এটা হ্যাঁ HTML দিয়েই করা হয়, বাট এটার কিছু হেল্পিং লাগে, কিছু হেল্পার আছে। তো হ্যাঁ অবশ্যই দেখবো, সেটা আমরা আজকের ক্লাসে না, আমরা সেটা 17 বা 15 নম্বর ক্লাসে দেখবো। ওকে, ডেট অফ বার্থের জন্য আমি একটা লিখলাম, এখান থেকে চলে আসার কথা, চলে আসছে। ডেট অফ বার্থের বিষয়টা দেখেন একটু ডিফারেন্ট। দেখেন এখানে কি আসতেছে, সিলেক্ট অপশন ধরে আসতেছে। যেমন এই যে 31 তারিখ পর্যন্ত সে দিয়েছে, মে জুন মাস পর্যন্ত সে দিয়েছে, আবার এখানে সাল পর্যন্ত সে দিয়েছে। সালটা আবার এক জিনিস খেয়াল করেন যে সে 1905 থেকে ধরেছে, ঠিক আছে? তার মানে মোটামুটি বড় সড়ো একটা সেকশনতে ধরেছে। এখন এই কাজটা আপনি কিভাবে করবেন? এই কাজটা করা খুবই সহজ। আপনাকে জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হলো যে এই যে এখানে যে অপশনগুলো দিচ্ছে এগুলো কিন্তু এক একটা অপশন, আর এটার একটা ট্যাগ আছে যাকে বলা হয় সিলেক্ট ট্যাগ। তাহলে মধ্যে কথা, আপনি এখানে সিলেক্ট নামক একটা ট্যাগ নেবেন। এইটার মধ্যে এখন আপনি যাই রাখতে চান না কেন সেটাকে আপনি কি করবেন, অপশন আকারে এটার মধ্যে এখানে আপনি ইউজ করতে থাকবেন। যেমন আপনি এখানে দিলেন অপশন, ওপি অপশন, অপশন, জাস্ট এখানে আমি দিলাম 1, ডুপ্লিকেট করলাম, নিচে দিলাম 2, আবার ডুপ্লিকেট, নিচে দিলাম 3, আবার ডুপ্লিকেট, নিচে দিলাম 4, আরেকটা করলাম 5 পর্যন্ত কমপ্লিট করি, 5, সেভ করলাম। সেভ করার পর এখন যদি দেখি, দেখেন 1 আসছে, 2 3 4 5 চলে আসছে, চলে আসছে। সেম প্রসেস, আপনি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে এখন আপনি কি করেন, সাল তৈরি করেন, সরি মাস তৈরি করেন। জান, ফেব, মার্চ, এপ্রিল, হ্যাঁ। আবার সেম জিনিসটাই আবার কি সালের জন্য, ধরেন আমি 1991 সাল থেকে দিলাম, 1991, 92, 93, 94, 95। দেখেন তারিখ চলে আসছে, মাস চলে আসছে, সালও চলে আসছে। তার মানে আমরা চাইলে কি করতে পারি, এইরকম ভাবে আমরা যতগুলো চাই ততগুলোকে আমরা এখানে কল করে নিয়ে আসতে পারি। এখন কোয়েশ্চেন আসতে পারে যে ভাই বেচারা 100 সাল লিখছে, আমি কি এখানে 100 সাল এইভাবে টাইপিং করে নিয়ে আসতে হবে? যেহেতু আপনি HTML জানেন, আপনি HTML একটা স্ট্যাটিক ওয়ে জানেন, তো সেজন্য আপনাকে পুরোটা টাইপ করতে হবে। বাট আপনি যদি কোনো ডাইনামিক প্রসেসের সাথে পরিচিত থাকেন তাহলে আপনি সেটা আর এত কষ্ট করে করবেন না। ফর এক্সাম্পল ধরেন আপনি এই পেজটাকে আমি একটু ডুপ্লিকেট করে আমি একটু PHP এনভায়রনমেন্টে নিয়ে যাই। মানে আমরা PHP যে কাজগুলো করি, যেহেতু এটা একটা PHP একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP এনভায়রনমেন্টে নিয়ে আমি আপনাদেরকে সেম কাজটা একটু করে দেখাই। যেখানে অলরেডি একটা করা আছে, তারপর আমি এখানে আরেকটা ডুপ্লিকেট করে আমি এখন এইটাকে এখন কি করব, যেহেতু PHP এনভায়রনমেন্টে চলে আসে তাহলে সেটা আর HTML থাকবে না, সেটা হয়ে যায় PHP। এবং এটাকে অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাসে কাস্টমাইজ করতে হবে। এখন আপনি চাচ্ছেন যে 1906 থেকে 2022 পর্যন্ত অটোমেটিক আসবে, তো সেটা আসার জন্য আপনাকে এখানে আর এগুলো রাখা যাবে না, এগুলো রাখেন, আপনি একটা রাখেন, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম আপনাকে এখানে করতে হবে একটা PHP কোড লিখতে হবে, এটা থাকুক আমি পরে লিখছি। PHP, এখানে আপনার লিখতে হবে ফর লুপ, ঠিক আছে? ফর $i ইজ ইকুয়াল টু 0, ধরেন এটা একটা মান দিচ্ছেন, মানে লজিক্যাল ওয়ে দিচ্ছেন। যারা আপনারা যদি কেউ কোডিং এর সাথে পরিচিত থাকেন তারা আপনারা বুঝতে পারবেন। লেস দেন ইকুয়াল, এটা না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট এটা আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। $i প্লাস দিস, এটা যদি সত্যি হয় বা ট্রু হয়, সে এখন এখানে একটা কাজ করবে। কি করবে, আমি এখানে বললাম যে ইকো $i। এখানে যে আমি একটা কাজ করলাম সেটা হলো যে আমি একটা আই এর মান নিলাম, বললাম যে তুমি এই যে আইটাকে তুমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। এই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করলাম। এখন এটা আমার PHP এনভায়রনমেন্টে কি আবার কি করতে হবে, ওপেন করতে হবে। 1 মিনিট, ওকে।
লোকাল হোস্ট এই যে এখন কথা হলো আমি যেটা চাইছি সেটা কিন্তু আসে নাই, তাই না? index.php আমি চাইছিলাম php echo $i, কি ভুল করলাম? এখানে 1 থেকে 10 পর্যন্ত গণনা হওয়ার কথা। চলো আমি ইন্সপেক্ট করে দেখি। এক মিনিট, প্রয়োজনও পড়ে না ইনিশিয়ালি আলাদা করে আপনি যদি ইয়া করে $সাইন, এটা করার দরকার হয় না। তারপরে দেই না ইজ ইকুয়াল টু 0, এটা প্রয়োজন পড়ে না। আর কি ভুল করলাম? আচ্ছা আমার মনে হয় পিএইচপি কোডিংটা আরে ইয়ার এই যে এরকমই তো। তো এইসব ইরোড দেখলে আবার এটা আসছে, ওই যে ভিতরে চলে আসছে 1991 10 বার আসছে, দেখছেন? কাজ করতেছে বাট আমি ভুইয়াতে করছি। ওকে, আপনাদের কোড বোঝার দরকার নেই, এখন আপনার দরকার হলো আপনি কত থেকে শুরু করতে যাচ্ছেন। আপনি বললেন যে আপনার শুরু করতে হবে 1905 থেকে, আর আপনি এখানে লিখে দিলেন 1905 থেকে শুরু হয়ে কত পর্যন্ত স্টার্ট হবে, 2022 পর্যন্ত। আর এখানে বলে দিবেন যে এই যে পিএইচপিটাকে এখানে কল করে বলে দিবেন। এত কিছু লেখার দরকার হয় না, এখানে $i, শেষ, কাজ শেষ। এই যে এই কাজটা এখন রিলোড করলেন, এই যে 1905 থেকে শুরু হয়েছে, এই যে একবারে 2000 পর্যন্ত আছে। ঠিক আছে, সেম কাজটাকে জাস্ট আপনি একটু কন্ডিশন আকারে করে দিয়েছেন, এটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এই ছোট প্রসেসটা আমি দেখাতে চেয়েছিলাম।
ওকে, তো সেজন্য আমরা একটু অবশ্যই ডাইনামিক প্রসেসে আপনাদের ওয়েলকাম জানাবো, কারণ ডাইনামিক প্রসেসে অনেক কিছু স্কিপ হয়ে যায়, অনেক কাজ সহজ হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি করতে পারছি, এখানে আমরা একটা সিলেক্ট অপশন করতে পারছি। হ্যাঁ, বলে ফেলেছে। HTML সম্ভব, কিন্তু সেটা আবার জাভা স্ক্রিপ্ট দিয়ে সম্ভব। আপনি চাচ্ছেন যে ভাই আমি পিএইচপি এনভায়রনমেন্টে যাবই না, আমি ও আদার্স ওয়েতে করব, HTML দিয়ে সম্ভব না, আপনাকে অবশ্যই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলে আসতে হবে। ওকে, তো আমরা এগুলো কেটে দিই, এগুলো আমার লাগতেছে না। ওকে, এখন কথা হলো এখানে ফেসবুক যদি বলেন, এখানে একটা জিনিস একটু আনইজি লাগে। যেমন ধরেন ফেব্রুয়ারি মাস আমরা জানি সচরাচর 28 তারিখে কি হয়ে যায়, এন্ড হয়ে যায়। ধরেন আপনি আপনি একটা সাল নির্ধারণ করলেন 1999, যেখানে কিন্তু লিপ ইয়ারও হয় না, আপনি ফেব্রুয়ারি মাস ধরলেন, কিন্তু আপনি যদি স্ক্রল করেন দেখেন এখানে 31 তারিখ সিলেক্ট করার একটা অপশন কিন্তু তারা দিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি যাচাই বাছাই করেন 1999 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু কখনোই কি যে কোনো মাসও কিন্তু কি হয় না, ফেব্রুয়ারি 31-এ হয় না। এখন বিষয়টা হলো এটা কিভাবে করবেন, সরি মানে এটা ফেসবুক যে করলো, এটা কি ফেসবুকের ভুল বা ফেসবুক কি করেনি? বিষয়টা হলো ফেসবুক এটাতে ফোকাস করে না, বা তাদের এটাতে এতটা ফোকাস না। এখানে মূলত যেটা হলো সেটা হলো যে আমরা যদি কি চাই, এরকম একটা ভেরিফাই বা আমাদের যতটুকু নলেজ আছে ততটুকু আমরা চাচ্ছি যে এরকম একটা কি মিস্টেক থেকে মুক্ত থাকতে, তাহলে আমার অবশ্যই কি করতে হবে, আরেকটা জিনিসের শরণাপন্ন হইতে হবে, সেটা হলো ডেট। আরেকটা আছে সেটা হলো ইনপুট টাইপ, জাস্ট আপনি এখানে লিখে দিবেন ডেট অ্যান্ড দ্যাটস ইট। এখন এতটুকু লিখে দিয়েছেন আপনি, এখন এখানে দেখতে পাবেন যে শুধুমাত্র কি চলে আসছে, ডেট চলে আসছে। এই যে সিলেক্ট করেন সাথে সাথে সে একটা কি নিয়ে নিছে, একটা ক্যালেন্ডার আপনার সামনে প্রকাশ করে দিছে। আপনাকে বলতেছে যে আপনি কোন কোন সাল চুজ করতে চাচ্ছেন, এই যে আপনি এখানে চুজ করতে পারবেন। আপনি এখানে একবারে মানে ওই যে এডির মানে ওই যে বিসি বিফোর সেঞ্চুরিসেরও আগেও বের হতে পারবেন আপনি চাইলে। এখন কথা হলো এত বড় ইয়াও তো আমার দরকার নেই, তাই না? এত বড় এটা দিয়ে আমরা কি করব? তো এটার জন্য আপনি চাইলে এটাকে আবার লিমিটেড এডিশনও করতে পারেন, যে এত তারিখের থেকে এত তারিখ পর্যন্ত তুমি শো করাবা, এর বেশি শো করাবা। সেজন্য ইনপুট ডেট এখানে লিখতে হয় ইনপুট ডেট সিলেক্টেড, মানে সে নির্দিষ্ট ভ্যালুই আসবে, এছাড়া আদার্স কোনো ভ্যালু সে দেখাবে না। এটা অন্য আরেকটা দিছে না, একটা ওয়ে আছে, মানে আপনি চাচ্ছেন যে 2020 বা 2000 থেকে 2022 পর্যন্ত দেখাবেন, এছাড়া এর বেশি দেখাবেন না, এটাও করা যায়। ঠিক আছে, তো সেটা করার জন্য আমাকে এখানে কোশ্চেনটা করতে হবে একটু ব্রিফলি। গুগলকে জিজ্ঞাসা করলে গুগল একটু ভালো আনসার দিতে পারে। ইনপুট, আচ্ছা, টাইপ ডেট, ওকে, টু সেট এন্ড গেট ইনপুট টাইপ ডেট ডি মান্থ ইয়ার ফরম্যাট, এই যেখানে ফরম্যাট দিতে বলতেছে। ওকে, ইনপুট টাইপ ডেট, এই যে মিনিমাম ম্যাক্সিমাম, আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত চাচ্ছেন এটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। যে মিনিমাম 1997 থেকে 2030 পর্যন্ত দেখাবা, আমি এটাকে কপি করে আমি আমার কোডে ইনভেন্ট করে দিলাম। জাস্ট এখানে বলে দেন যে মিনিমাম এত থেকে দেখাবা আর ম্যাক্সিমাম এত দেখাবা। এখন যদি একটু খেয়াল করেন যে আপনি এখানে যান, ও এটা তো চলেই গেল, ও এখানে ভুল করছি কারণ আমরা এখানে একটা কোটেশন ইউজ করছি। ওকে, এই যেখানে দেখেন এখানে কত দিছে, 1997। আপনি একটু এখানে ক্যালেন্ডার বের করেন, এখানে যান, এখানে আপনি 1997 পরে আর দেখতে পারবেন না। আমি এটাকে স্ক্রল করে উপরে নিয়ে গেলাম,
এই যে 1997 শেষ, আপনি আর এটাকে স্ক্রল করে উপরে দিতে পারছেন না। আবার এখানে 2030 এর নিচেও আর যেতে পারবেন না, কারণ ওইখানে কি সেখানে ওইটা এন্ড করে দিছে। যেমন এই যে এখানে আপনি 2030 এর পরে যেতে পারবেন না, তার মানে সিলেক্টেড জোন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এতটুকুই বলার উদ্দেশ্য। এরপর কি আছে, মেল ফিমেলের একটা কি আছে, ভেরিফিকেশন আছে, কিভাবে আপনি জেন্ডার সিলেক্ট করবেন। তার জন্য আমি এখানে একটা H3 কপি করলাম বা H5 কে কপি করে আমি এখানে বলে দিলাম যে আমি এখন জেন্ডার নিব। এখানে বলে দিলাম যে আমার এখন কি লাগবে, জেন্ডার। তো জেন্ডারের জন্য আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রেডিও বাটন বলা হয়। কি বলা হয়, রেডিও বাটন। আপনি এখানে দিলেন, জাস্ট এখানে লেখেন ইনপুট টাইপ রেডিও, আর এখানে লিখে দেন মেল, আর ডুপ্লিকেট করে বলে দেন যে ফিমেল। দুটো জিনিস এখানে দেখি, সেম জিনিস, মেল চলে আসছে, ফিমেলও চলে আসছে। প্রবলেম হলো দুটোটাই সিলেক্ট হচ্ছে, তাই না? আমি একটু জুম করে দিই, দেখতে সুবিধা হবে। এই যে নিচে দেখেন দুটোটাই সিলেক্ট হচ্ছে, কারণ দুটোটা তো সিলেক্ট হওয়ার কথা না, যে কোনো একটা। তো দুটোটা সিলেক্ট হওয়ার রিজনটা হলো তারা বুঝতে পারতেছে না তারা যে একে অপরের সাথে রিলেটেড। এখন কথা হলো তারা যদি এভাবে বুঝতে দেন যে তোমরা কিন্তু রিলেটেড, তোমরা যে কোনো একজন সিলেক্ট হবে, তার জন্য এদেরকে একটা কমন নেম দিতে হয়। এই যে নেম, আপনি এখানে লিখে দেন যে জেন্ডার। এই সেম জিনিসটা আপনি এখন নিচের জনকেও বলে দিবেন। তাহলে কি হবে, এখন দেখেন মেল ফিমেল যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। মজার বিষয় হলো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, লেখার উপর যখন আপনি মাউস নিচ্ছেন বা মাউসে ক্লিক করছেন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বাট আপনার লেখার উপর দেখেন তো ক্লিক করেন, অ্যাক্টিভিটি হচ্ছে না। কারণ হলো এটাতে লেভেল ব্যবহার করা হয়েছে। এখন লেভেল কি জিনিস, এই যে এইটা আর ইনপুট, এই দুটোকে তারা একে অপরের মানে ডিফারেন্ট বা তারা একে অপরের আলাদা বুঝতেছে। এখন আপনি বলতে চাচ্ছেন না তোমরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড, তখন এই দুইজনকে আবার আরেকটা ট্যাগের সাথে ইনক্লুড করতে হয়, তাকে বলা হয় লেভেল। কি বলা হয়, লেভেল। লেভেলের ইয়াটা হলো স্পেলিং হলো LABEL, মানে এক প্রকার বাংলা বলতে গেলে লাবেল। ঠিক আছে, আমরা অনেক সময় LEVEL দিয়ে ট্রাই করি, এটা কিন্তু এরকম নামে কোনো ট্যাগ নেই। ওকে, এখন এটা যেভাবে করছেন এটাকে ডুপ্লিকেট করে আর এটাকে কেটে দিন, আর এখানে মেলের জায়গায় কি করে দিবেন, ফিমেল অবশ্যই। সেভ করলাম, রিলোড করলাম। এখন দেখেন মেলের উপর ক্লিক করলেও কাজ করতেছে, ফিমেলের উপর ক্লিক করলেও কাজ করতেছে। ঠিক আছে, মেল ফিমেল চলে আসলো। এরপর চলে আসে কি, লাস্টে হলো বাটন, যে কিভাবে বাটন নেওয়া হয়, সাইন আপ। তো এখন বাটন নেওয়ার জন্য কি, বাটন নাম খুব সহজ, ইনপুট টাইপ নিয়েও করা যায়, আবার বাটনের জন্য আলাদা ট্যাগই আছে। যেমন আপনি এখানে লিখলেন যে BUTTON বাটন, আর এখানে লিখতে হয় BUTTON। এখন এখানে লিখে দিলেন যে সাইন আপ। এখন কথা হলো এই বাটন আবার কি করতেছে না, কাজ করে না যতক্ষণ না আপনি এটার ভিতরে একটা টাইপ দিয়ে দেন, যে এটা কিন্তু কি হবে, সাবমিট হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন, এখানে দেখবেন যে সেম বাটনটা এখানে চলে আসছে, এই সাইন আপ বাটন। এই যে ফাইল সাবমিশন হয়ে গেছে, কিন্তু কোথায় সাবমিট হবে এটা আপনি নিজেও জানেন না, কারণ আপনি তো ওই যে অ্যাকশন মেথড ওগুলো নাই। আরে খালি সেভ দিই কেন। ওকে, এখন আরেকটা আছে ইনপুট দিয়ে নেওয়া যায়, সেটা কিভাবে, জাস্ট আপনি এখানে লেখেন ইনপুট টাইপ, এখানে লিখে দেন সাবমিট। আরেকটা কি দিবেন, আরেকটা হবে, যেহেতু সাবমিট বাটন দিয়েছেন এতটুকু লেখার দ্বারাও কি আসবে, বাটন চলে আসবে, বাট ভিতরের লেখাটা সে নিজের মতো করে দিবে। এখন আপনি চাচ্ছেন সাবমিট লেখাটাও আপনি আপনার নিজের মতো করে করবেন, তখন আপনাকে এখানে কি করতে হবে, প্লেস হোল্ডার, সরি প্লেস হোল্ডার না, এখানে ভ্যালু দিতে হবে। ভ্যালু দিয়ে আপনি বললেন যে আপনার এখানে কি দরকার, লগ ইন দরকার। এই যে লগ ইন করলেন, এখন দেখেন সাইন আপ লগ ইন দুটো বাটন দুই নামে সিলেক্ট হয়ে গেছে। তো এতটুকু হলো আমাদের ফেসবুকের রিকোয়ারমেন্ট। এছাড়াও আরও কিছু আছে, যেমন এই যে আপনি যেখানে নেম দিছেন, এখানে যে আপনি নেম লিখছেন এটা তো ছোটোখাটো, এটা আপনার কম কন্টেন্ট লাগবে তাই আপনি এখানে দিচ্ছেন। হোয়াট ইফ যদি আপনার চ্যাট বক্স দেওয়া লাগে, সরি চ্যাট বক্স না, আমরা মেসেজ বক্স দেওয়া লাগে, তাই না? মেসেজ বক্স দিতে গেলে তো আপনার অনেকগুলো লেখা লিখতে হয়, তার জন্য আমাদের এখানে আরও একটা কি রয়েছে, ট্যাগ রয়েছে, যাকে বলা হয় টেক্সট এরিয়া। যেমন আপনি এখানে দিয়ে দিলেন যে আমি নিউ পাসওয়ার্ডের নিচে ব্রেক নিলাম, এখানে আমি বললাম যে আমার কিছু অতিরিক্ত লেখা আসবে বা ইউর কমেন্টস নামক কিছু অপশন দিবেন, তাই এখানে আপনি দিলেন টেক্সট এরিয়া। শুরু করলেন, আবার এখানে কি করতে হবে, অবশ্যই শেষ করতে হবে। শুরু শেষ করার পর একটা নির্দিষ্ট সাইজ নিয়ে সে অটোমেটিক্যালি এখানে উপস্থাপন হয়ে যাবে, বাট জায়গাটা অনেক ছোট, তাই না? এই যে এটা কিন্তু আপডেট কাস্টমাইজ আপনি চাইলে করতে পারেন, বাট আপনি চাচ্ছেন যে এটা ডিফল্ট থেকেই যেন কি থাকে, একটু বড় সাইজ থাকে, তার জন্য আপনি এখানে কি করতে পারেন,
এখানে আরো কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন। যেমন নাম্বার 1, আপনি এখানে রোজ বলে দিতে পারেন যে কয় লাইনের লেখা তুমি দেখাবা। তাই আমি বললাম যে তুমি মিনিমাম 20 লাইনের লাইন দেখাও, 20 লাইনের কি করবা, লেখা দেখাবা। পরে বললাম যে 20 লাইনের তো লেখা দেখাবা, তুমি বুঝলাম, তো তুমি এক লাইনে কয়টা করে কি রাখবা, ওয়ার্ড রাখবা, তো সেটাকে বলা হয় কলস। বললাম যে তুমি প্রতি লাইনে 50টা ওয়ার্ড লাগবে, মানে 50টা অক্ষর। সেভ করলাম। এখন দেখবেন যে অটোমেটিক্যালি সাইজটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। মেপে মেপে দেখবেন যে আপনি এখানে যতগুলো ওয়ার্ড লিখতেছেন 50-এর বেশি হবে না, আর যতগুলো লাইন লিখতেছেন 20টার বেশি দেখতে পাবেন না। ঠিক আছে, এটা কিন্তু ডিফল্ট, বাট আপনি চাইলে এখানে আবার ওই সময়টাকেও কি করতে পারেন, এই যে ড্রাগ এন্ড ড্রপ করে একটু বড় ছোট করতে পারেন, বাট ডিফল্ট যেটা হবে সেটা হলো ওইটা। এরপর এটা মাঝখানে যদি বলেন যে আপনি কিছু প্লেস হোল্ডার দিয়ে বুঝাতে যাচ্ছেন, তাহলে এই যে কলসের বাইরে প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট নিয়ে বলে দিবেন যে আপনার এখানে আমি কি দেখতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি যে আমাকে কি দেখাও তুমি, সেটা হলো যে ইওর মেসেজ। বললাম যে আপনার মেসেজ আমাকে এখানে এখানে লিখুন, এই যে চলে আসছে, চলে আসছে। এরপর আরেকটা জিনিস আমাদের লাগে, আরো কয়েকটা আছে, তার মধ্যে একটা হলো চেক বক্স, তাই না? আমরা অনেক সময় কি করি, মাল্টিপল চেক বক্স দিই। যেমন আমরা অনেক ডিজাইনিং দেখি যে তারা কি করতে চায়, তারা কোর্স এনরোলমেন্টের জন্য অ্যাপ্লাই করাইতে চায়, তখন বলে যে আপনি কোন কোর্সে আগ্রহী। এখন দেখা যাচ্ছে যে কেউ বলতেছে যে ওয়েব ডিজাইন করবে, কিন্তু অনেকে আছে যে ওয়েব ডিজাইনের পাশাপাশি আরো কিছু কোর্স করতে চায়, তখন তারা কি করে, একটা চেক বক্স দেয়া যে আপনি কোন কোন কোর্স করবেন, আপনি এটা করবেন এটা করবেন, মানে মাল্টিপল কোর্স করবেন। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কি দিতে পারেন, আপনি এখানে একটা চেক বক্স অফার করতে পারেন, সেটা ইনপুট টাইপ, জাস্ট এখানে ওই যে টাইপের মধ্যে চেক বক্স লিখে দেন। আর এখানে লিখে দেন যে আপনি কি নিলেন, ধরেন আমি জিডি নিলাম, জিডি মানে গ্রাফিক ডিজাইন ফর এক্সাম্পল। এই যে দেখেন জিডি নামের একটা বক্স চলে আসছে। এখন আপনি সেম বক্সটাকে আরো কয়েকটা বানান, এখন সেটা কি হয়ে যাবে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডব্লিউডি, পরে হলো ওয়েব ডেভেলপমেন্ট, পরে হলো কি ভিডিও এডিটিং। মানে আমি দিলাম আমার মাথায় যেগুলো আসতেছে আমি সেগুলো ব্যবহার করলাম। এই যে এগুলো মাল্টিপল সিলেক্টর, এগুলো কিন্তু এগুলো তৈরি করা হয়েছে মাল্টিপল ভাবে সিলেক্ট করার ব্যবহার করার জন্য। তো আপনি এগুলোকে মাল্টিপলই ব্যবহার করতে হবে। আবার যদি আপনি কাজ করতে চান তখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে আবার ওই যে লেভেল দিয়ে কাজ করতে হবে, যদি আপনি এখানে ইয়ার দরকার পড়ে, এটা তো একটা। এরপরে যদি আপনি আবার কি করতে চান, একটু স্পেস দিতে চান, তাহলে ওইটা মানে আলাদা আলাদা অনেক কাজ রয়েছে, বাট মূল প্রসিজিওরটা হলো এটা। চেকবক্সের পরে আমাদের কি অনেক সময় ফাইল আপলোড করতে হয় না, ইমেজ থেকে শুরু করে অনেক ডকুমেন্টস ফাইল আপলোড করতে হয়। ফাইল আপলোড কিভাবে করায়, একবারে সহজ, জাস্ট ইনপুট নেবেন, এগুলোকে ব্রেকে ব্রেকে রাখি, সুন্দর লাগবে। এখানে আমি দিয়ে দিলাম ইনপুট টাইপ, জাস্ট এখানে লিখে দিন কি ফাইল, তাহলে সে অটোমেটিকই বুঝে নেবে যে আপনি এখানে কি যাচ্ছেন, একটা ফাইল আপলোড করতে যাচ্ছেন। সেভ করলাম, নিচে নিচে আসলে সুন্দর লাগবে। এই যে চুজ ফাইল সিলেক্ট করেন, সাথে সাথে সে আপনার ফোল্ডারে চলে যাবে যে আপনি কি ফাইল আপলোড করতে যাচ্ছেন। দেখেছেন, ডেস্কটপে যান এবং ডেস্কটপে যে কোনো ফাইল আপনি ওপেন করতে পারবেন। ওকে, মোটামুটি এক একটা ইনপুটের এই জিনিসগুলো আমার মাথায় আছে যে এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এরপর যেগুলো আছে সেগুলো ধরেন আপনি এখন চাচ্ছেন যে এই ফার্স্ট নেমটা আপনাকে টাইপিং করাইতেই হবে, আপনি টাইপিং ছাড়া তার থেকে আপনি মানে বলবেন যে আপনি খালি রাখবেন না, এটা হলো কথা। মানে কেউ যেন খালি রেখে না যেতে পারে। আমরা অনেক সময় দেখি না, একটা ফাইল এই যে এখানে দেখি, ফেসবুকে দেখেন আমি খালি রেখে চলে গেছি, সাথে সাথে সেটা লাল সাইন করে দিছে, কিন্তু যদিও এরকমটা মেসেজ দিবে না, কিন্তু সে সাবমিশন করতে গেলে তখন একটা মেসেজ দিবে যে আপনাকে ফর্মটা ফিল আপ করে যেতে হবে। তখন আপনি এটা কিভাবে করবেন, এই যে কোনো একটা সেকশনকে যদি আপনি মানে রেকমেন্ডেড এটা করতেই হবে, তাহলে সেখানে একটা কি করবেন, একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন রিকোয়ার্ড নামে। ঠিক আছে, এখন যেগুলোতে লাগবে আপনি জাস্ট এখানে কি করে দেন, ইমপ্লিমেন্ট করে দেন। এখন দেখেন আপনি এটাকে রিলোড করেন, ফার্স্ট নেমে দিয়েছি, ইমেল আইডি দিয়েছি আর পাসওয়ার্ডে দিয়েছি। যখনই আমি দেখেন সাবমিট বা লগ ইনে ক্লিক করতেছি, দেখেন তো সে আমাকে একটা ইরর দিচ্ছে না, বলতেছি কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এটা দিলাম আমি, ধরেন আবার লগ ইন করলাম, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ইমেল চাচ্ছে, এটাও লগ ইন করলাম, তারপর আবার অ্যাক্সেস দিবে যে এটাও আপনাকে পূরণ করতে হবে। এই তিনটা পূরণ করলে পরবর্তীতে আমাকে কি দিবে, সে আমাকে অ্যাক্সেস দিবে। তো এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো ইমেল অ্যাড্রেসে আমরা অলওয়েজ কি দেখি, অনেক সময় দেখি যে ইমেল অ্যাড্রেসে কি থাকে, @gmail.com, email.com, এগুলো আগে থেকেই লেখা থাকে, জাস্ট আপনাকে কি করতে, আপনার ইউজার নেমটাকে কল বলতে হয়। তাহলে আপনি যেহেতু চাচ্ছেন যে আগে থেকেই @gmail.com বা এই টাইপের কিছু লেখা থাকবে, তো
তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি বলতে হবে, এই যে এখানে আরেকটা ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু মানে কি, মানে হলো যে আপনি এখন এখানে কিছু কি দিতে যাচ্ছেন, ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। বলে দিলেন যে আমাকে আগে থেকে @gmail.com দেখাইতে পাবো তোমাকে। এই যে সেভ করলাম, দেখেন এখন এটা কিন্তু ইমেলটা কিন্তু খালি, কিন্তু এখন যদি আমি দেখি এই যে আগে থেকে @gmail.com প্রসেস হয়ে আছে। এরপর এখন আপনি কি দিলেন, আপনার ইউজার নেম দিয়ে দিলেন টেস্টিং। হ্যাঁ, এখন যদি হয় যে ভাই gmail.com তো আমার না, অন্য কিছু, তাহলে এই যে জিমেলটা কেটে দেন। মানে জিমেলটা আপনি এখন কাস্টমাইজ করতে পারেন। তো gmail.com না, কোনো সমস্যা নেই, yahoo.com বা অন্য কোনো মেল থাকলে ওইটা .com। তো এই হলো আমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মের যথার্থ রিকোয়ারমেন্টস, যা যা আসে এবং কি কি ধরনের রিকোয়ারমেন্টস আপনারা এখানে পাবেন। তো এখন অ্যাপ্লিকেশন ফর্মের একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিয়ে দিই। BITM SEIP রেজিস্ট্রেশন, আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা গিয়ে এই লিঙ্কটাকে পেতে পারেন। এখানে অনেক বড় করে কি করা আছে, অনেক বড় সড়ো একটা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আপনাকে এখন সেই ফাইলটা ডিজাইন করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্যাপচাটা এখানে ক্লিক করলে প্রতিনিয়ত চেঞ্জ হবে, বাট এই ক্যাপচা আমরা ব্যবহার করব না। এই ক্যাপচা থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব, যেমন এই যেটা কিন্তু একটা ইমেজ। ঠিক আছে, ক্যাপচাটা থেকে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একটা ইমেজ হিসেবে আসছে। আপনি একটা ইমেজ সেভ করে ওই ইমেজটাকে পাশাপাশি বসাতে পারলেই হবে, আর কিছু লাগবে না। এই যে জাস্ট একটা ইমেজ এখানে বসাই দিয়ে দুটো বাটন সিলেক্ট করে দেবেন, তৈরি করে ফেলবেন। আমাদের জাস্ট রিকোয়ারমেন্ট এতটুকু, ডিজাইন করা লাগবে না। যেমন এই যে এখানে হোম আছে, বেসিস আছে, আমরা এই ডিজাইন দেখিনি, তাই না? আমরা যতটুকু দেখেছি ততটুকুর মধ্যে সিমিলারিটি যতটুকু রাখা যায় ততটুকু রেখে আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি কি? চ্যাট বক্সে দিয়েছি, আপনারা যদি আবার আপনাদের চ্যাট বক্সটা ডিলিট হয়ে যাবে, আপনারা নিজেদের কালেকশন রাখতে পারেন, অথবা আপনারা কেউ গ্রুপে মেসেজ বক্সে এটাকে কমেন্ট মেসেজ করে দিতে পারেন যে এটার হোমওয়ার্ক থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, এখানে ফাইনাল এক্সিকিউশন কখনোই দেখানো হয় না, আপনি নিজেও দেখতে পাবেন না। যেমন আপনি এখানে যদি এই ফর্ম শব্দটা ফিল আপ করার পর যদি আপনি এখন কি করেন, সার্ভ করেন, এটা ওদের কাছে গিয়ে পৌঁছা যাবে, এটা আপনিও দেখতে পাবেন না। আচ্ছা, হুম হুম, রাইট। আচ্ছা আচ্ছা, এখন যদি আপনি চাচ্ছেন যে এটা আমার কাছে পৌঁছলে আমি কিভাবে দেখতে পাবো, তো এটার জন্য অবশ্যই একটা ড্যাশবোর্ড অ্যাক্সেস লাগবে, বাট আমার কাছে আপাতত কোনো ড্যাশবোর্ড অ্যাক্সেস নাই। তারপরেও একটা ওয়ার্ডপ্রেসের ফাইল আছে, জাস্ট আমি এটা দেখাচ্ছি। ঠিক আছে, সিমিলারিটি পাবেন, বাট একবারে সেম টু সেম হবে না। ধরেন কেউ আমাকে কমেন্ট করলো বা আমাকে কেউ ইয়া করলো, তখন আমি এই যে এখান থেকে আহ, দাঁড়া, এই যে অনেকটা এরকম ভাবে নোটিফাই পাবো। অর্ডার এখানে দেখবেন যে একটু পরে তিনটা একটা রেড সিগনেচার হবে, বলবে যে 3টা 4টা অর্ডার আছে, যতক্ষণ আপনি না দেখবেন। যেমন মেসেঞ্জারে আসে, তাই না? মেসেঞ্জারে, আচ্ছা মেসেঞ্জারই তো খুব চাইতে সবচেয়ে বড় ইয়া এক্সাম্পল। যেমন আপনি মেসেজ করছেন, তাই না? মেসেজ করার পর ওই যদি সিন না করে তাহলে কিন্তু তার কাছে মেসেজটা গিয়ে আনসেন্ড থাকে, তাই না? সে এখনো সিন করে নাই। আবার আপনি তখন কি করতে পারছেন, এটাকে যাচাই করে দেখতে পাচ্ছেন যে বেচারা এখনো কি দেখে নাই, ভদ্রলোক এখনো মেসেজটা দেখেনি। এই জিনিসগুলো এখানে সেম টু সেম আপনি ওইরকম ড্যাশবোর্ডই তৈরি করে রাখবেন। এখন কেউ যদি আপনাকে সেন্ড করে, অবশ্যই আপনি এখানে দেখতে পাবেন। বুঝতে পেরেছেন স্যার? সেটাও করতে পারবেন। প্রিন্ট আউট কপি করার জন্য আপনার কিছু প্লাগইন বা কিছু সহায়তা নিতে হবে, যার মাধ্যমে প্রিন্ট আউট করতে পারেন। এখানে একটা ড্যাশবোর্ডের ডাউনলোড ইয়া পাবেন। আচ্ছা, এখান থেকে প্রোডাক্টস, এখানে অ্যানালিটিক্সে কিছু নাই, তারপর আমি দেখি পাই কিনা। এটা অনেক আপার লেভেল, অনেক অনেক। এই যে ডাউনলোড অপশন আছে,
হুম 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 এই যে এটা যেটা এই যে স্টার মার্ক এটা দিতে পারবেন, বাট এটা আপনাকে ডিজাইন করে নিতে হবে। যেমন এই যে স্টার মার্ক আপনি এখানে দিলেও কিন্তু হয়ে যাবে। যেমন এই যে এখানে আপনি একটা স্টার মার্ক দিয়ে দিলেন, এটাও কিন্তু হয়ে গেছে। এটা এখন আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন, বাট এটা কালার হবে না, কারণ আমরা সিএসএস জানি না, যার জন্য এটা কালার হবে না। ওই যে ফার্স্ট নেমের ভিতরে স্টার মার্ক আপনি আশা করি দেখতে পাচ্ছেন। এই যে বক্সের বাইরে ছিল, তাহলে আপনি এখন বক্সের বাইরে লিখে দেন। যেমন এই যে ফার্স্ট নেমটাই আমরা কি করলাম, বক্সের বাইরে দিয়ে দেন। লেভেলটা ইম্পর্টেন্ট না, এই যে ফার্স্ট নেম বাইরে চলে আসছে স্যার। এই যে স্যার ওটাও করতে পারেন আপনি যেটা বললেন স্যার, তাহলে আপনি ওটা কি করবেন, অর্ধেক রাখবেন প্লেস হোল্ডারে আর অর্ধেক রাখবেন এখানে। মানে মধ্য কথা হলো আপনি যতটুকু বাইরে রাখার দরকার ততটুকু আপনি এখানে লিখবেন, যতটুকু ভিতরে রাখার দরকার ততটুকু আপনি ভিতরে লিখবেন। যেমন আপনার রিকোয়ারমেন্টে ছিল এই যে ফার্স্ট নেমটা ভিতরে ছিল, স্টারটা বাইরে ছিল, এই যে সুন্দর হয়ে গেছে। এই যে ওকে স্যার। তো মোটামুটি আমি আশা করছি যে আপনারা যেভাবে জিনিসটা দেখতে পেরেছেন সেটা বুঝতে পেরেছেন, এবং হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে, যেহেতু আজকে কী বার, বুধবার, আপনার আগামী ক্লাস শনিবার, মাঝখানে একটা দিন এক্সট্রা পাবেন, এই হোমওয়ার্কটা করে ফেলবেন। ওকে, তাহলে আমরা কি করতে পারলাম, অ্যাপ্লিকেশন ফর্ম ডিজাইনটা কমপ্লিট করলাম, ইনপুট টাইপ ফর্ম এলিমেন্টসগুলো জানতে পারলাম। এখানে আমরা এতগুলো জিনিসগুলো এখনও দেখতে পারিনি, সময় খুবই কম। ততক্ষণে আমরা দু তিনটা জিনিস খুব যেগুলো শর্টকাট ছোটোখাটো জিনিস সেগুলো দেখে ফেলি। আচ্ছা, আরও কিছু ভোট করেন, বেশি ভোট হলে যেটা হবে সেটা। ওকে স্যার, অ্যাভারেজ হয়েছে, আর একটা লাস্ট ভোট করেন। দুটো দুটো হয়েছে। আচ্ছা এই যে হ্যাঁ এখন বেড়ে গেছে স্যার, আর রেকর্ডে থাকবে স্যার, আপনি একবার ইয়া করে নিয়েন, রিভিউ করে নিয়েন। ওকে, হ্যাঁ ইনশাল্লাহ। ওকে স্যার, ওকে 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 ঠিক আছে স্যার, আমরা সামনে আগাচ্ছি। ওকে, আমরা টাইম সময় নষ্ট করি না। ওকে, এখানে সর্বপ্রথম আমি কাজ করে যা হলো আই ফ্রেম ডিজাইন। আই ফ্রেম ডিজাইন কী জিনিস, ঠিক আছে, এখানে আমি কিছুই ইয়া করছি, যেমন মার্কিওটা একটা একটু পরে দেখছি। ফাইন্ড আউট HTML5 ট্যাগ প্রথম 2 ক্লাস থেকেই চলছে, এটা একটা হোমওয়ার্ক আপনাদের, যে ফাইন্ড আউট করবেন কী কী HTML5 এর ট্যাগ আছে। অডিও ভিডিও ট্যাগ আমি যদি সময় পাই দেখাবো। আই ফ্রেমের ডিজাইনটা যদি দেখে ফেলি তাহলে আমাদের এই 3টা টপিক শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস, এই কয়েকটা করে ফেললে এই দুইটা জিনিস খুবই সহজ। এই দুইটা জিনিস আমরা দেখি, আই ফ্রেমটা দেখে ফেলি। আচ্ছা, কোড পেজের কোডটা পাওয়া যাবে কিনা, পাওয়া যেতে পারতো, বাট সমস্যা হলো কোডটা পাইলে আমরা হোমওয়ার্কে আর ফোকাস করি না, তখন এটা কপি পেস্টে চলে যায়। যেমন আমি আপনাদেরকে ফাইল দিয়ে দিলাম, অনেকে দেখবেন যে ফাইল কি করবে, ভুল হইলে আর ফাইল নিজে তো দেখবে না, যাচাই বাছাই না করে কপি পেস্ট করা শুরু করবে, তো সেজন্য ফাইলটা দেওয়া হয় না আর কি স্যার। শুধু ভিডিও রেকর্ড করতে হবে, ওটা দেখে দেখে আপনি রিভাইজ করতে পারবেন। ওকে স্যার, আইফ্রেম ডিজাইনটা কি অ্যাকচুয়ালি, আইফ্রেম ডিজাইনের কাজ হলো কয়েকটা। আপনি অনেক সময় দেখতে পাচ্ছেন যে অনেক সময় আমরা কোনো ওয়েবসাইটে যাচ্ছি, তখন সে আমাকে বলতেছে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, আমাদের অফিসটা কোথায়, অফিসিয়াল অ্যাড্রেসটা তারা কী করে গুগল ম্যাপ থেকে দিয়ে দেয়, তাই না? যেমন এই যে আপনি আমার ওয়েবসাইটে যান, আমার ওয়েবসাইটে গেলে আমি কোথায় থাকি, বা আমি এটা অনেক আগের আপডেটস, ওয়ান্স আপন এ টাইম আমি যাত্রাবাড়িতে থাকতাম, তখন এই যে এখানে দেখেন একটা কি আসছে, গুগল ম্যাপ চলে আসছে, যেখানে আমার যাত্রাবাড়ির অ্যাড্রেসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের মাধ্যমে। এখন আপনার কাছে চিন্তা হতে পারে যে এই ডিজাইনটা কীভাবে হলো, তো এটা কোনো ডিজাইন না, এটা হলো আই ফ্রেম ওয়েতে আমি কাজ করেছি। জাস্ট আমি আই ফ্রেম থেকে আই ফ্রেম এখানে লিখেছি, আর আই ফ্রেমের পরে আমি কি করেছি, যার থেকে কাজ করা দরকার আমি এটাকে একটু কমেন্ট করে দিই। হ্যাঁ, আমার এটা আপাতত দরকার নেই। ওকে, এই যে আই ফ্রেম, IFRAM, আই ফ্রেম শুরু করলাম, আই ফ্রেম শেষ করলাম। শুরু শেষ করার পর এখানে আমি কি করব,
ওই যে আমার গুগল ম্যাপের যে সোর্সটা আছে বা আমার গুগল ম্যাপে আমার এক্সাক্ট লোকেশনটাকে আমি কি করব এখন ক্যাচ করব। ধরুন আমি ম্যাপস ডট গুগলে চলে গেলাম, গুগলে চলে গিয়ে ধরেন আপনি এখন কোথায় আছেন, আমাদের ইউআই ল্যাবটাকে আমরা কি করি ফোকাস করি যে আমাদের অফিসটা কোথায় আছে। ইউআই ল্যাব লিখলেন আপনি, লেখার সাথে সাথে আমি একটু ইন্টারপ্রেস করি, যেহেতু এই ইউআই ল্যাবটা আমাদের গুগল ম্যাপে কি আছে রেকমেন্ডেশন দেওয়া আছে, অটোমেটিক্যালি জাস্ট আপনি এতটুকু লিখলে সাথে সাথে আপনার ডিরেকশন চলে আসবে যে ইউআই ল্যাব কোথায় অবস্থিত। এই ইনডাইরেক্টলি সে কি করবে একেবারে পয়েন্ট আউট করে দেবে। এখন কথা হলো যখন ইউআই ল্যাব আমাকে পয়েন্ট আউট করে দিচ্ছে, ইউআই ল্যাবের একটা শর্ট ব্রিফিং বা শর্ট ইনফো কিন্তু সে আমাকে এখানে দেখাচ্ছে, তাই না? এখন আপনি চাচ্ছেন যে আমার ইউআই ল্যাবের অ্যাড্রেসটা আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব। তো সেটা করার জন্য জাস্ট আপনার কিছুই করতে হবে না, জাস্ট খালি শেয়ারে যাবেন। কোথায়? জাস্ট এই যে ডিরেকশনে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে যে এমবেড এ ম্যাপ অপশন আছে, এখানে দেখেন সে আপনাকে একটা আইফ্রেম ডিজাইন দিয়ে দিচ্ছে। জাস্ট আপনি এটাকে কপি করবেন, কপি করে আমি এখানে যে আইফ্রেমটা ইউজ করতে চাচ্ছিলাম সেটা এখানে পেস্ট করে দেন। বিশাল একটা কোড দিবে সে, ওই যে আইপি অ্যাড্রেস বা ওই যে লোকেশনটা সে ক্যাচ করার জন্য অনেক বড় একটা লাইন দিয়ে দিবে। এখন যদি আপনি আপনার পেজটাকে একটু রিলোড করেন, একটু ওয়েট করবেন, দেখবেন যে কি সুন্দর একটা ম্যাপ চলে আসছে যেখানে ইউআই ল্যাবের অবস্থানটাকে আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আবার এটা নাড়াচড়া করছে, তার মানে আই ফ্রেমের কাজও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ইউআই ল্যাবের যে সাইজটা সেটা ডিফল্ট ভাবে তারা এখানে দিয়ে দিয়েছে, এই যে 600x400, আপনি এটা কমাইতেও পারেন বাড়াতে পারেন, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি হুম হুম না, নতুন লোকেশন তো এখন যেহেতু যেটা গুগল ম্যাপে নাই, তো সেটা তো আপনি দেখতে পারবেন না। তাহলে আপনাকে এটা কি করতে হবে, আগে গুগল ম্যাপে অ্যালাউ করতে হবে, একটা ম্যাপ লোকেশন অ্যাড করতে হবে, দেন আপনি কি করতে পারবেন, আপনার মতো করে কাজ করতে পারবেন। নতুন অ্যাড্রেস আগে ইনপুট করতে হবে স্যার, বাট আপনি যদি ইনপুট না করে যদি আশপাশে কিছু কি থাকে পরিচিত অ্যাড্রেস থাকে তাহলে সেটা ইমপ্লিমেন্ট করে দেন। ওকে হুম হুম মজার কথা হলো গুগল যদি ডাউন থাকে তাহলে আমার মনে হয় না যে অন্য কিছু থাকবে। আর একটা বিষয় হলো আপনি যদি এখন বলেন যে স্যার আমি গুগলের উপর আস্থা না রেখে আমি নিজে তৈরি করব একটা গুগল ম্যাপ, একটা ম্যাপ তৈরি করা কিন্তু যাতা কথা না স্যার। এখানে দেখেন একটা ম্যাপের মধ্যে কি কি ইনফরমেশন, মধ্য কথা হলো একটা ম্যাপ ম্যানেজমেন্টে করতে গেলে আপনাকে কোটি কোটি কি বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ করতে হবে, স্যাটেলাইট 3-4টা কিনতে হবে আপনাকে, সর্বপ্রথম কথা হলো এটা। এবং এই যে গুগল ম্যাপটা কিন্তু সহজে দেখতে পাচ্ছেন, এই একটা ম্যাপ লোকেশন দেখাইতে কিন্তু 3টা স্যাটেলাইটের ব্যবহার করতে হচ্ছে, এটা আপনি জানেন কিনা জানি না। বাট আপনি যখন গুগল ম্যাপ নিয়ে রিসার্চ করবেন যে ম্যাপ কিভাবে তৈরি করা হচ্ছে, বা এমনও তো ম্যাপ আছে যে জায়গাগুলো এখনো ফাইন্ড আউট করা হচ্ছে, তো সেগুলো আপডেট কিভাবে করা হচ্ছে, সেগুলো যখন দেখবেন দেখবেন যে একটা ম্যাপ করতে ফোকাস করতে মূলত আমরা ম্যাপটা কিভাবে স্যাটেলাইট কিভাবে ক্যাচ করে, স্যাটেলাইট ক্যাচ করে হলো শেপের মতো, ওই যে স্টার শেপটাকে যদি আপনি 6টা শেপে ডিভাইড করেন না সেটা কি বলে, আচ্ছা আমি একটু স্কেচ করে দেখাতে পারি। হ্যাঁ স্যার করেন, রাইট। এখন কথা হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে ডেভেলপাররা তো মূলত ডিজাইন ফোকাস করে না, তারপরও তানারাও এভাবেই করে দেন। আচ্ছা এরকম একটা কাছাকাছি শেপ আছে, এই শেপটা যেহেতু পৃথিবীর গোলাকার আমরা সবাই জানি, স্যাটেলাইটে কি করে প্রতিটা একটা নির্দিষ্ট সেকশনকে এভাবেই তারা ক্যাচ করে, এটা কি জানি বলে শেপটা, আমি শেপের নামটা ভুলে গেছি, এই যে এরকম একটা শেপে, ঠিক আছে। আবার দ্বিতীয় স্যাটেলাইট যদি আসে তখন সেই আবার এভাবে কি করে সে এঙ্গেজমেন্ট শুরু করে, এই যে এরকম করে একটা জোন যখন সে কালেক্ট করতে চায় মোটামুটি 3টা কি স্যাটেলাইট তার উপর রান হইতে হয়। তো এভাবে কি করে স্যাটেলাইট মূলত এভাবে এই যে গুগল ম্যাপ তৈরি করে গুগল না, তো ওই গুগলটা এইভাবে তৈরি করা হচ্ছে, বা যখন কোনো আপডেট করা হচ্ছে তখন সে এভাবে করছে। তো এখন কথা হলো এভাবে আপনি আপডেট করার পর আপনাকে তখন কি হচ্ছে এই ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন। তো যেহেতু গুগল থেকে আপনি একটা এপিআই নিচ্ছেন, তো সেটা গুগল থেকে এখন ফ্রি দিচ্ছে, এটাই আমাদের জন্য অ্যাকচুয়ালি সুক্রিয়ার বিষয়, কারণ গুগল এই জিনিসটা ফ্রিতে দিচ্ছে। জি। ধরেন আপনি এখন ইউআই ল্যাবের সাথে আপনার বাসা, এখন আপনি চাচ্ছেন যে ওই বাসাটাকে তো এখন নাই,
তাহলে আপনি এখন ইউআই ল্যাবকে ফোকাস করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনি যদি চান যে এখন বাসা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, ম্যাপে যেন আপনার বাসা আসে, তো ম্যাপের কিছু রিকোয়ারমেন্ট আছে যে হাউ টু পুট এন অ্যাড্রেস ইন ম্যাপ লোকালি, এভাবে আপনি লিখে একটু গুগল করে আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন যে কিভাবে করতে হয়। বাট আমি কখনো করিনি স্যার, আমার সেজন্য তেমন একটা আইডিয়া নাই। ওকে স্যার, ম্যাপ আনা গেল, ম্যাপের পাশাপাশি ইউটিউব ভিডিওস আনা যায়। আপনি ইউআই ল্যাবের কোনো ভিডিও আনতে চাচ্ছেন, সেম প্রসেস। ইউটিউবে গেলাম, ইউআই ল্যাবের একটা ভিডিও সার্চ করলাম, ধরেন ইউআই ল্যাবের এই ইয়াটাই আমি কি করব, ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমি ক্লিক করলাম, সেম প্রসেস। আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম শেয়ার করতে হবে। শেয়ার করার পর ম্যাপকে ইমবেড করতে হবে। ইমবেড করার পর এই আই ফ্রেমে যে ট্যাগটা আছে সেটা কপি করে নিলেন, কপি করে দিয়ে এখানে পেস্ট করে দেন। দেখবেন এখন ইউটিউবও চলে আসছে, গুগল ম্যাপ তো আগে থেকে আসছে, এই যে। এবং এটা আবার এখানে ক্লিক করলে রানও হচ্ছে। তো গুগল ম্যাপ, ইউটিউব ভিডিও, তার মানে থার্ড পার্টি থেকে কীভাবে আনতে হয় আমরা কিন্তু সেটা দেখেছি। এছাড়াও আরেকটা কাজ করা যায়, কিন্তু সেই কাজটা আমরা খুব কমই করি বর্তমান সময়টা, সেটা আর এতটা চলও নাই। আপনি চাইলে একটা ইউটিউব, একটা ওয়েবসাইটকেও নিয়ে আসতে পারেন। সেটা কীভাবে, ধরেন ইউআই ল্যাবের যে ওয়েবসাইটটা, সেটা আপনি কিসের মাধ্যমে নিয়ে আসতে পারেন, এই যে আইফ্রেমের মাধ্যমে নিয়ে আসতে পারেন। আপনার পেজে দেখাবেন, মানে ইউআই ল্যাবের পেজ আপনি আপনার পেজে দেখাবেন। বিষয়টা অনেক কিন্তু বোঝার জিনিস। আইফ্রেম করলেন, IFRAM, আইফ্রেম করলেন, তো এখানে একটা সোর্স দিবেন অবশ্যই, কারণ সোর্স ছাড়া তো কাজ করবে না। সোর্স দেওয়ার পর এখানে একটা উইথ দিয়ে দেন। উইথ দিলেন, মোবাইল ডিসপ্লের জন্য নরমালি হয় 320, আর একটা হাইট দিয়ে দিলেন 450। আর একটু সময় নিতে হবে, কারণ এই ইয়াগুলো মানে অনেক সময় লাগে। এই যে দেখেন একটা বক্স কিন্তু অলরেডি চলে আসছে, একটু ওয়েট করলে দেখবেন যে ইউআই ল্যাবের যে ইয়াটা ছিল না, ওয়েবসাইটটা, সেটাই শর্টকাটে রিপ্রেজেন্ট করছে এখানে। এই যে লোডিং নিচ্ছে, এই যে দেখেন ইউআই ল্যাবের ওয়েবসাইটটা শর্টকাট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই তিনটা কাজ আমরা আইফ্রেম দিয়ে করে থাকি, যেটা খুবই কুল একটা ডিজাইন আইফ্রেম দিয়ে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আমাদের সময় শেষ, আমরা আর কোনো টপিক আগাবো না। আইফ্রেম ডিজাইনটা আপাতত এখানে এন্ড করছি। দুই একটা টপিক বা রয়ে গেছে, আমরা আগামী ক্লাসে সেটা কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ। গত ক্লাসের ভিডিও দিয়ে দিয়েছি তো স্যার।